প্রেস লিমিটেড, তার ম্যানেজিং ডিরেক্টর মাহরুখ মহিউদ্দিন, মঞ্চে যারা এখানে বসে আছেন আলোচক বৃন্দ, এবং আমার সামনে যারা সমবেত সুধীবৃন্দ, এবং প্রফেসর সোবহানের বিশেষ আমন্ত্রণে তার সন্তান জাফর সোবহানও এখানে উপস্থিত আছে। আমি সবাইকে শুভ সকাল বলছি। আজকে আসলে সিপিডির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম অ্যাড্রেস আর কথা ছিল সিপিডির এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর ফাহমিদা খাতুনের, কিন্তু হঠাৎ তিনি একটু অসুস্থ হয়ে গেছেন, সেই জন্য উনি আজকে আসতে পারছেন না। অতএব আমার ভূমিকা ছিল মডারেটরের, সঞ্চালকের, কিন্তু আমি সিপিডির পক্ষ থেকে আমি সবাইকে আই উড লাইক টু ওয়েলকাম অল অফ ইউ। এটা আমরা খুব তাড়াতাড়ি একটি খুব এই প্রকাশনা অনুষ্ঠানটা আয়োজন করেছিলাম, সেই জন্য আমরা এই সিপিডি ডায়ালগ রুমেই করছি, এবং মিডিয়ার যারা রিপ্রেজেন্টেটিভ তাদেরকে ছাড়া আসলে বাইরের কাউকে আজকে আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু আমাদের সঙ্গে জুমে অনেকে যুক্ত আছেন, এবং সিপিডির ফেসবুকেও আছেন, এবং বাংলাদেশের ভিতরেও অনেকে আছেন, এবং বাংলাদেশের বাইরেও থেকে অনেকে এখানে যুক্ত হবেন। যে বইটি প্রকাশনা উৎসব হচ্ছে প্রফেসর সোবহানের আত্মজীবনীমূলক দ্বিতীয় খণ্ড। এটা অনেকে হয়তো আপনারা প্রথম খণ্ডটা পড়েছেন। প্রত্যেকটা মেমোয়ারের নাম হচ্ছে Untranquil Recollections। প্রথম খণ্ডটি, যেটা 2014 সালে প্রকাশিত হয়েছিল ভারতের সেজ থেকে, সেটার সাবটাইটেল ছিল ইয়ার্স অফ ফুলফিলমেন্ট, যেটা ওনার জন্ম থেকে 1971 সাল পর্যন্ত সেটার বর্ণনা ছিল। আজকে যে বইটি আমরা প্রকাশনা এবং আলোচনার জন্য এসেছি, সেই বইটির নাম হচ্ছে আবার আনট্রাঙ্কুইল রিকালেকশনস, কিন্তু এটা 1972 থেকে 1975 সাল পর্যন্ত তার যে আত্মজীবনী সেটার উপর নির্ভর করে লেখা, এবং এটার সাবটাইটেল হচ্ছে ফ্রম ডন টু ডার্কনেস, পলিটিক্যাল ইকোনমি অফ নেশন বিল্ডিং ইন পোস্ট লিবারেশন বাংলাদেশ। এই বইটিকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই হিসাবে দেখছি, যে এটাকে আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল আমাদের এই বইটি। কিন্তু আমি এই বইটি নিয়ে আমি একটু পরে আমার কিছু কথা বলবো। এখন আমি ইউপিএল এর ইউনিভার্সিটি প্রেস লিমিটেড এর মাহরুখ মহিউদ্দিনকে সবাইকে ওয়েলকাম করবার জন্য, কিছু বলবার জন্য আমি অনুরোধ করব। ওভার টু ইউ মাহরুখ। ধন্যবাদ প্রফেসর অনুজ জাহান, এবং শুভ সকাল সবাইকে। আমাদের যারা এখানে সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন এবং মঞ্চে উপবিষ্ট আমার সম্মানিত সকলকে আমার শ্রদ্ধা, এবং বিশেষ করে লেখককে অভিনন্দন। আমরা ওনার আত্মজীবনীর প্রথম ভলিউমটি আমরা, যদিও এটা দেশের বাইরে থেকে প্রকাশিত হয়েছে, আমাদের আগ্রহ ছিল যে বিশেষ করে স্বাধীনতা পরবর্তী সময়ের যে অংশটা উনি লিখেছেন ওনার আত্মজীবনীর দ্বিতীয় খণ্ডে, সেটার বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের ইতিহাসের। এই সময়টা নিয়ে কম আলোচনা হয়েছে, তো সেই কারণেও আরো বিশেষ আগ্রহ আমাদের ছিল, এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ ওনার কাছে যে আমরা বাংলাদেশের সংস্করণটি আমরা করতে পেরেছি, এবং সেটা একটু পরিবর্ধিত সংস্করণও, কারণ সেজ থেকে যে এডিশনটা বেরিয়েছে সেখানে কিছু কিছু চ্যাপ্টার সেখানে সংযোজিত হয়নি, যেটা আমাদের সংস্করণে আমরা যুক্ত করতে পেরেছি। তো এই বইটি আমরা
প্রকাশ করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। এবং আমি বলবো যে এই টেবিলে বোধহয় সম্ভবত আমি একমাত্র আছি যে যে আমি 70-এর মানে 71-এর পরে বা ইনফ্যাক্ট 75-এর পরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি ওনার বইটি পড়তে পড়তেও যেটা আমার মনে হয়েছে যে এটা যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনাও করছিলাম, যে এই বইয়ের সম্ভবত বেশিরভাগ পাঠকই হবেন 70 পরবর্তী সময়ে যারা জন্মগ্রহণ করেছেন, এবং তাদের জন্য ওনার লেখার ধরন লেখনী এবং যেভাবে উনি কমিউনিকেট করেন, ওনার বলেন যেভাবে সেভাবে লেখেনও, এবং সেটার যে একটা আবেদন আছে, এটা সত্যি আমার কাছে মনে হয়েছে যেটা গল্প বলার মতন। ওনার মানে এক্সট্রিমলি স্টোরি টেলিং কেপেবিলিটিস ইজ জাস্ট মানে এটা আমার মনে হয় যে এটা পাঠকদের জন্য খুবই আকর্ষণীয় হবে বইটি। এবং আমরা আশা করছি যে আমরা পরবর্তীতে বাংলা সংস্করণও এটার প্রকাশ করব, অনুবাদ প্রকাশ করব। আর শেষ একটু একটু বলি যে বইটির প্রচ্ছদ সম্পর্কে আমার এটা মনে হচ্ছিল যে এটা একটু বলি স্যারের অনুমতি নিয়ে। প্রচ্ছদ নিয়ে প্রচ্ছদ যখন আমরা প্রথম করে স্যারকে দেখালাম, প্রথমেই ওনার পছন্দ হয়েছে, তবে একটা অবজারভেশন ছিল শুরু থেকেই, এবং সেটা কোনোভাবেই আমরা উত্তরণ করতে পারছিলাম না। আমি শেষ পর্যন্ত আমরা সেটা উত্তরণ করতে পারিনি। তো এটা আমার কাছে একটা মানে এক ধরনের দার্শনিক রিফ্লেকশনের মতন হচ্ছে যে উনি বারবারই বলছিলেন যে খুব ডার্ক হয়ে গেছে। উনি আমাদের এডিশনটার একটা এক্সট্রা সাবটাইটেল ছিল যে ফ্রম ডন টু ডার্কনেস, যেটা সেইজ এডিশনে ওটা সাবটাইটেল ব্যবহার করা হয়নি। তো ডন 71-এর নতুন 72-এ যখন নতুন একটা দেশ শুরু হয়েছে তখনের ডন, এবং তারপর 75-এ যখন একটা বঙ্গবন্ধুর মৃত্যুর মাধ্যমে অ্যাসাসিনেশনের মাধ্যমে যখন একটা ডার্ক সময় চলে এসছে, তো উনি বারবারই বলছিলেন যে ডন খুব কম হয়ে যাচ্ছে, ডার্কনেস বেশি হয়ে যাচ্ছে। তো এটা শেষ পর্যন্ত আমরা চেষ্টা করছিলাম যে এটাকে কিভাবে অ্যাড্রেস করা যায়, কিন্তু মনে হয় যেন প্রিন্টিং সেট আপেও বোধহয় কোথাও একটা ট্রুথ মেশিন আছে আর কি, যে কোনোভাবে আমরা, এবং বইটা পড়তে পড়তেও মনে হয় যে যখন ডনের কথাও বলা হচ্ছে, যখন আপনার প্রথম দিককার ওনাদের এই প্ল্যানিং কমিশনে ওনাদের অভিজ্ঞতা এবং সরকারের নতুন চ্যালেঞ্জ গুলো যখন তৈরি হচ্ছে, অনেক আশার মধ্যেও অনেক ডার্কনেস আসলে ছিল। তো ডার্কনেসটা মনে হয় থ্রু আউট একটা বিল্ট ইন একটা ব্যাপার ছিল, যেটা হয়তো কালমিনেট করেছে 1975-এ। তো এটা আমি জাস্ট টু সর্ট অফ কানেক্ট দি অ্যাস্থেটিক্স উইথ দি ন্যারেটিভ, সে জায়গা থেকে একটু বলতে চাইলাম। তবে সর্বশেষ কথা হচ্ছে যে বইটার আমরা আশা করি যে এটা পাঠক প্রিয় হবে, এবং আমরা পরবর্তী এডিশনে আরো কিছু যুক্ত করে বা নতুন আরো সুন্দরভাবে আমরা বইটি করতে পারবো। আমি আবারও সকলকে ধন্যবাদ দিচ্ছি। আমি বিশেষ ধন্যবাদ দিচ্ছি সেন্টার ফর পলিসি ডায়ালগ, ডক্টর ফাহমিদা খাতুন এবং তার সহযোগী সকলকে, যারা আজকের অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে আয়োজনের বন্দোবস্ত করেছেন, নিমন্ত্রণ এবং এই মিডিয়া এন্ডটা এনশোর করবার জন্য যা যা প্রয়োজন সেটা ওনারা সহায়তা করেছেন। এটা সবসময় আমাদের প্রকাশনা সংস্থার জন্য এটা একটা বড় সাপোর্ট, এবং আমি বিশেষভাবে এটার জন্য ধন্যবাদ দিতে চাই সিপিডি কে, যে এই সাপোর্টটা আমাদেরকে এক্সটেন্ড করবার জন্য। অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাহরুখ। আমি এখন বইটি সম্বন্ধে মাত্র কয়েকটি কথা বলতে চাই। কালকে প্রফেসর সোবানের সঙ্গে যখন আমি আলাপ করছিলাম এবং বলছিলাম যে আমি কি বলবো, তখন উনি, এবং কয়েকটা পয়েন্টস আমি যখন বলছিলাম তখন উনি বললেন যে না, তুমি তো মডারেটর, তুমি এত বইটার সম্বন্ধে আলোচনা করতে পারবে না, অনেক ডিসকাশনস রয়েছে, অতএব তুমি খুব কম কথা বলবে। এবং আরো হচ্ছে যে আমাদের অনেক আলোচক আছেন, এবং আমি সবাইকে বলেছি যে তারা যাতে 10 মিনিটের মধ্যে তাদের বক্তব্য শেষ করেন, এবং অনেকেই আগে এবং পরেও আমার সঙ্গে ইন্ডিভিজুয়ালি নেগোশিয়েট করবার চেষ্টা করছেন যে তারা 10 মিনিটের পরে 12 মিনিট পাবেন, 15 মিনিট পাবেন, 20 মিনিট পাবেন। অতএব আমি আমার বক্তব্যটা খুব সংক্ষিপ্ত রাখবো, এবং আমি অভ্রকে বলেছি যে যাতে নাকি আমাকে একটা স্লিপ পাঠায়, এবং আমিও যদি অনেকক্ষণ ধরে বলি ও আমাকে স্লিপ পাঠাতে পারে। প্রথম আমি আগে যেটা বললাম যে আসলে
এই বইটিকে আমি একটা আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক দলিল হিসাবে আমি বিবেচনা করছি। কারণ হচ্ছে যে এটা আমাদের 1972-75 সালের, যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, একটা ফাউন্ডেশনাল পিরিয়ড আমাদের। অথচ সেই সময়টা সম্বন্ধে আসলে বেশি কিছু গবেষণাও হয়নি এবং তেমন কিছু লেখাও হয়নি। এবং আমরা জানি যে অনেক বছর ওই সময়টার সম্বন্ধে সেই ইতিহাসটাই মানুষকে জানতে ওরকম ভাবে দেওয়া হয়নি। এবং তারপরে যদিও বা গত আমি বলবো 20 বছর কিংবা তারও বেশি সময় আমরা ওই পিরিয়ডটা নিয়ে হয়তো বা আমরা অনেক গবেষণা করতে পারতাম, লিখতে পারতাম, সেই রকম ভাবে কিছু গবেষণা হয়নি। এবং এই জন্য আমি বলবো যে এই যে গবেষণা করতে হলে তার জন্য যে সমস্ত ডকুমেন্টস দরকার, আমাদের দেশে আসলে কোনো আর্কাইভাল মেটেরিয়ালস থাকে না, সরকারি অফিসের দলিল কেউ অ্যাক্সেস করতে পারে না রিসার্চার। অতএব প্রফেসর সোবহানের যারা মতন লোক, যারা নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বইটা লিখছেন, এটা হচ্ছে অন্য রিসার্চারদের জন্য একটা প্রাইমারি সোর্স। এটা ব্যবহার করে তারা সেই পিরিয়ডটা সম্বন্ধে জানতে পারবেন। এবং সেই পিরিয়ডটা নিয়ে 72-75 নিয়ে আমাদের মানে সৌভাগ্য যে কিছু কিছু ব্যক্তি তাদের আত্মজীবনীমূলক বই লিখেছেন। ডক্টর নুরুল ইসলাম দুটো বই লিখেছেন, ডক্টর কামাল হোসেন লিখেছেন, প্রফেসর আনিসুর রহমান উনি একটা বই লিখেছেন বেশ অনেক আগে, এবং প্রফেসর আনিসুজ্জামানের রবিকুলা পৃথিবী, এটা পড়লে দেখা যায় সেই পিরিয়ড সম্বন্ধে লেখা আছে। অতএব এগুলাকে আমি সবকটা বইকে এবং এই আত্মজীবনীমূলক বইগুলোকে আমি বলবো যে দিস আর প্রাইমারি সোর্সেস অফ ইনফরমেশন। এবং যে কোনো দেশের ইতিহাস জানতে হলে তারা যে এরকম ইনসাইড স্টোরি জানেন, বাকিরা তো বাইরের লোক তো সেটা জানে না। অতএব এটা দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট। এইখানে যারা আলোচক আছেন আমি জানি তারা বইটির বিভিন্ন বিষয় নিয়ে বলবেন। আমি এটার 5টা বিশেষ বৈশিষ্ট্য আমি একটুখানা বলতে চাই। প্রথম যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, মাহরুখ অলরেডি এটা নিয়ে বলেছে, যে প্রফেসর সোবহানের লেখার যে স্টাইল সেটা হচ্ছে যে ওনার একটা যে স্টোরি টেলিং স্টাইল, যেটা উনি ওনার পার্সোনাল যে জীবন উনি যা দেখছেন সেই সময়টা যেমন বর্ণনা করছেন, তারই সঙ্গে দেশের ইতিহাসটাও আমরা জানতে পারছি সেই সময়কার ঘটনা। এবং ওনার এই যে স্টোরি টেলিং স্টাইল, যেটা সে যে একটা খুবই ভালো একটা ব্লেন্ড, যে ওনার লিটারারি যে স্টাইল সেটা, এবং সেটার জন্য যে যদি কেউ ওই পিরিয়ডে অন্যান্য হয়তো অনেকে ইতিহাস লিখে গেছেন, কিন্তু যারা পাঠক তারা হয়তো 3টা পেজ পড়ার পরেই বোর্ড হয়ে হয়তো বইটা বন্ধ করে দেবে। কিন্তু যেহেতু প্রফেসর সোবহান নিজের ব্যক্তিগত ইতিহাসের সঙ্গে জাতীয় ইতিহাসটা এরকম অ্যাট্রাকটিভ ভাবে লিখছেন এবং ইট হ্যাজ এ ভেরি নাইস ফ্লো, এবং সেই জন্য আমি বলবো যে ওই সময়ের ইতিহাসটা জানবার জন্য এই বইটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, এবং এটা একটা বিশেষ স্টাইল। এছাড়াও ওনার লেখার অন্য যে স্টাইলটা আমি বলবো, যে উনি নিজেও বলেছেন যে সেই সময়কার অনেকগুলা ঘটনা উনি সেই সময় লিখে রেখেছিলেন, এবং যে জন্য ওনাকে পরে আর এত মেমোরি ঘাটতে হয়নি। কিন্তু এই সেই সময়কার রেকর্ডিং এবং এখনকার প্রায় 50 বছর কি 40 বছর পরে যে রিফ্লেকশন, এই দুটোতেই উনি মিলাতে পেরেছেন। এবং সেই জন্য আমি বলবো দ্যাট ইজ অলসো ভেরি নাইস ব্লেন্ড অফ তখনকার যে রেকর্ডিং অফ ইভেন্টস অ্যান্ড দেন টেকিং এ লুক ব্যাক। কারণ অনেক সময় ইতিহাস সঙ্গে সঙ্গে লেখা যায় না, একটুখানা সময় গেলে তারপরে রিফ্লেকশন করা যায়, এবং আমি বলবো দ্যাট ইজ ভেরি নাইস ব্লেন্ড। এবং আমাদের মতন, যেটা একটু আগে মাহরুখ বললো যে আজকে যারা সামনে বসে আছে তাদের তখন জন্মই হয়নি, কিন্তু আমাদের মতন অনেকেই যখন আমরা তখন অ্যাডাল্ট, আমি নিজে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম। অতএব তখনকার যে মানে উনি যে পিকচার, সেই যে মানে তখনকার যে পোর্ট্রেয়াল অফ
হোয়াট ওয়াজ গোয়িং অন, সেটা আবার আমার মনে হয় আমরা যারা এই টেবিলে বসে আছি আমাদের সবার কাছে আবার একটা জাস্ট রিফ্রেশ আওয়ার মেমোরি, এবং সেই সেই সময়কার যে ঘটনা এবং ঘটনা ছাড়াও আমাদের যে অনুভূতিগুলা, যে যেরকম হাই হোপস নিয়ে আমরা আরম্ভ করেছিলাম আমাদের প্রচেষ্টা, আমরা সবাই বয়সে তরুণ ছিলাম, ইনএক্সপিরিয়েন্স ছিলাম, অনেকগুলা চ্যালেঞ্জ ছিল, কিছু ভুলও করেছি, এখন রিফ্লেকশন করে আমরা সেই ভুলগুলা বুঝতে পারছি। অতএব এই পুরো জিনিসটার আমি বলবো যে একটা এরকম একটা পোর্ট্রেয়াল অফ দ্যাট টাইম and that period, যারা সেই সময় ছিল তাদের কাছে রেজোনেটস ভেরি ওয়েল। আমি জানি না আজকের প্রজন্ম এটার সঙ্গে ইমোশনালি কতটা কানেক্ট করতে পারবে। দ্বিতীয় এই বইটার যে বৈশিষ্ট্য আমি বলবো সেটা হচ্ছে যে প্রফেসর সোবানের যে অ্যাপ্রোচ, যেটা আমরা জানি ওনার সব লেখাতে আছে, সেটা হচ্ছে পলিটিক্যাল ইকোনমি অ্যাপ্রোচ। উনি তখনকার প্ল্যানিং কমিশন সম্বন্ধে, যেখানে উনি মেম্বার প্ল্যানিং কমিশন ছিলেন, সেখানকার পলিসি ইমপ্লিমেন্টেশন এগুলো নিয়ে লিখছেন, কিন্তু তখনকার পলিটিক্যাল কনটেক্সট এবং তখনকার যে পলিটিক্যাল কনস্ট্রেন্টস, সেই জিনিসটা উনি অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এবং যে কোনো শুধুমাত্র অর্থনীতি বা পলিসি দেখতেই তো হবে না, সেই পলিটিক্যাল কনটেক্সটটা এবং কনস্ট্রেন্টটা, এবং এক্সেলেন্ট ইলাস্ট্রেশন of a political economy approach of writing things. তৃতীয় যে বৈশিষ্ট্যটা আমার মনে হচ্ছে পড়ে, সেটা হচ্ছে যে উনি হি ওয়াজ আ পার্টিসিপেন্ট, কিন্তু এটা খুবই অবজেক্টিভ, খুবই ফ্র্যাঙ্ক এবং নন জাজমেন্টাল অ্যাসেসমেন্ট অফ দ্যাট পিরিয়ড, এবং সেটাও আমাকে যথেষ্ট অবাক করেছে। এবং সবার থেকে বেশি হচ্ছে ওনার বইতে অনেক সেলফ ক্রিটিসিজম, আত্মসমালোচনা অনেক রয়েছে, যেহেতু উনি পরে লিখছেন যে কি কি ভুল হয়েছিল, অন্য কিভাবে যাওয়া যেত, উনি কিভাবে হয়তো ভুল করেছেন, এটা একটা ফ্র্যাঙ্ক একটা অ্যাসেসমেন্ট রয়েছে। এই ধরনের অবজেক্টিভ এবং ক্যান্ডিড একটা লেখা আমি কতটা চোখে পড়েনি। চতুর্থ যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে তখন আমাদের যাত্রা শুরুতে অনেকগুলা চ্যালেঞ্জ উনি যা দেখেছেন, এখনকার জেনারেশন পড়লে দেখবে অনেকগুলা সেই চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে, এবং ইট হ্যাজ কন্টিনিউড ফর 50 ইয়ার্স। এবং যে যেমন একটা উনি যেটা লিখছেন যে যে কোনো ইনস্টিটিউশন বিল্ডিং এর আমাদের প্রতি ওনারা অনেক চেষ্টা করছিলেন যে একটা রুল বেস সিস্টেম করার জন্য, ইনস্টিটিউশন বিল্ড করার জন্য, কিন্তু সেটা যে যে চ্যালেঞ্জ গুলো দেখছিলেন সেটা তখনও ছিল, এখনো রয়েছে। এছাড়াও যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে একটা আমাদের যে ইউনিটি নেই, এবং ব্যুরোক্রেসি, পলিটিশিয়ান, টেকনোক্র্যাটস, তাদের মধ্যে যে নানা দ্বন্দ্ব, সেটাও আমি বলবো যে খুব ভালোভাবে এই বইটাতে এসেছে। এবং সব ব্যাপারে যে তাদের বঙ্গবন্ধুর কাছে যেতে হচ্ছিল, এবং বঙ্গবন্ধু যা বলতেন সেটাই তখন শেষ পর্যন্ত সবাই মেনে নিত। এবং সবার শেষ যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই বইতে উনি অনেকগুলা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছেন, এবং এবং আমি বলবো যে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকের তুলে ধরারও একটা সৎসাহস সবার থাকে না, বাট হি হ্যাজ রেজড লট অফ ভেরি ভ্যালিড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, যেটা নিয়ে আমি বলবো যে এর যেমন একটা, যেমনি বারে বারে বলছেন যে পলিসিস নিলেই তো হবে না, কিন্তু আমাদের সবসময় একটা গ্যাপ ছিল ইন পলিসি ইমপ্লিমেন্টেশন, এবং কেন আমরা পলিসি নিলেও ইমপ্লিমেন্ট করতে পারছি না, এবং এটার একটু গভীরভাবে যাওয়া দরকার। এবং আমি বলবো সেই সমস্যা তখন ছিল, এখনো আছে। এছাড়াও বঙ্গবন্ধুর হত্যার পরে তারপরে যে বিভিন্ন পাওয়ারফুল ইনস্টিটিউশন ছিল, আর্মির যে তাদের রেসপন্স, কেন তারা কিছু রেসপন্ড করলো না, হাইকম্যান্ড, যে একটা ইম্পর্টেন্ট একটা দল ছিল আওয়ামী লীগ, তারা কেন কিছু রেসপন্ড করলো না। অতএব আমি বলবো যে অনেকগুলা উনি প্রশ্ন এখানে তুলেছেন, যেটা নিয়ে আমার মনে হয় অনেক ফ্র্যাঙ্ক আলোচনা হওয়া, আমাদের মধ্যে আরো গভীরভাবে আলোচনা হওয়া দরকার। সেটা আমার মনে হয় না আমরা আজকে করতে পারবো, কিন্তু আজকের আলোচনাটা শুধুই শুরু, এবং আমি বলবো যে পরে নিশ্চয়ই এই বইটা নিয়ে আরো বেশি গভীর আলোচনা হবে, এবং সবাই পড়বেন, সেটাই আমি আশা করছি। এখন আমি আর কথা না বাড়িয়ে আমাদের যে লেখক প্রফেসর রেহমান সোবহান, তাকে আমি কিছু বইটা
ওনার যে যে পয়েন্টস গুলো উনি হয়তো সবার সামনে করতে চান উনি করবেন। আমি তাকে অনুরোধ করছি, প্রফেসর রেহমান সোবহান। এবং আমি আগেও বলছি যে এখানে ইংরেজিতেও সবাই কথা বলতে পারে, বাংলাতেও বলতে পারে। সো ওভার টু ইউ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সিপিডি কে ধন্যবাদ, ইউপিএল কে বিশেষ ধন্যবাদ। বলতে চাই কি, ইউপিএল এর সঙ্গে তো আমার খুব গভীর ও ঐতিহাসিক একটা সম্পর্ক আছে। যদি মারুক একটা হিসাব করে, রাওনাককে আমাকে দুইজনকে ধরে, আর তারপর ওইটা গ্রুপের সঙ্গে সিপিডি কে অংশ করে, so I imagine we would be perhaps your biggest source of publication if you amongst in the, all groups. তো আমার ভালো লাগছে that এই publication মারুক করতে পারে। We did not do the first publication for the memoir because at that time আমি আন্তর্জাতিক অডিয়েন্সের জন্য আমার ইন্টারেস্ট ছিল, বাট আমার বিশ্বাস ছিল কি আমার ফার্স্ট ভলিউম একটা লোকাল পাবলিকেশন এর সুযোগ দেওয়া যাবে এখানে, তারপর ইউপিএল could have done the publication. But unfortunately আমি আমার কন্ট্রাক্টে অত ক্লোজলি দেখি নাই, যেখানে আমার বাধা ছিল কি লোকাল পাবলিকেশনে কোনো সুযোগ হবে না। তো সব যে সেজ ইন্ডিয়া ইন্টারন্যাশনালি পাবলিশ করেছে ওইসব পাবলিকেশন ওইখান থেকে আসলো, ইনক্লুডিং এ বাংলা পাবলিকেশন। আমি জানি নাই তোমার মধ্যে কত এই পাবলিকেশন দেখেছো, এটা বাজারে আছে। ফার্স্ট পার্ট অফ দ্য মেমোয়ার আনট্রাঙ্কুইল রিকলেকশনস, একটা ইংলিশ ভার্সনও আছে, একটা বাংলা ভার্সন আছে। যাই হোক, এখন দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টেজ ইন মাই লাইফ। আরেক শেষ ভলিউম একটা আসছে, তো বাই দ্যাট টাইম তো সবার তো এখন একটা সহ্য করার লিমিটে বেরিয়ে চলে যাবে কি একটু 3 ভলিউম চলে আসছে এখানে, এক মানুষ অত একটা জীবনের মধ্যে কি রকম একটা গুরুত্বপূর্ণ দিচ্ছে কি উনি জীবনের সম্বন্ধে 3 ভলিউম লিখবে, এইটা তো একটা বলা যায় কি এক ভ্যানিটি আছে। বাট আমার বক্তব্য ছিল দ্যাট আই উড ট্রাই টু make it into a history of the emergence of Bangladesh rather than write just about myself. আমার original একটা ambition ছিল that আমি একটা definitive একটা ইতিহাস লিখবো for the emergence of Bangladesh and its development. এইটা আমার শক্তি ছিল না, ক্ষমতা ছিল না কি এইরকম একটা ইতিহাস আমি লিখবো। So the substitute for that ইতিহাস is my 3 volumes of memoir, which is a very imperfect substitute. এই মেমোয়ার যে আমি লিখেছি মনে হচ্ছে কি এটা সবচেয়ে একটা ইম্পর্টেন্ট ফেজ ছিল, বিকজ এখানে তো ইভেন্টস এর সঙ্গে আমি সরাসরি যুক্ত ছিলেন। আমার ফার্স্ট ভলিউমে তো আপ টু দ্য পিরিয়ড অফ 1969-70 যেখানে we became directly involved with Bangabandhu and the build up to the Declaration of Independence, and then তারপর আমার যে 1971 এ যে অভিজ্ঞতা ছিল, those were periods of direct involvement. But এখানে I was still a private citizen. এই সময় আমি একটা সরকারের মধ্যে ছিলাম, and আমার 4জন যে কলিগ আমার সঙ্গে ছিল, প্রফেসর নুরুল ইসলাম, প্রফেসর মুশারফ হোসেন এখন আনফর্চুনেটলি উনি নাই, ও প্রফেসর আনিসুর রহমান যে জীবিত আছেন, আর তারপর আমার ক্লোজ সহকর্মী মিস্টার সাইদুজ্জামান যে ওই সময় আমার সঙ্গে প্ল্যানিং কমিশনে সেক্রেটারি এন্ড ইনচার্জ অফ এড নেগোসিয়েশনস ইজ চিফ অফ ইআরডি, এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন। ওই সময় apart from সাইদুজ্জামান যে কিছু অভিজ্ঞতা ছিল of running a government, আমার তো কোনো 4 ব্যক্তির মধ্যে তো কোনো অভিজ্ঞতা ছিল না। And in fact শুধু 4 ব্যক্তি নাই,
পুরো যে ক্যাবিনেট ছিল, অ্যাপার্ট ফ্রম বঙ্গবন্ধু, যে কয়েক বছরে উনি পোস্ট 1954 যে যুক্ত ফ্রন্টের ইলেকশন হলো, and he briefly served as minister, only briefly, মানে সব সময় ছিল না. No one else in the cabinet had any experience of government. তো যে পুরো সরকার ছিল ওই সময়, no one had any experience of running a government. এটা যথেষ্ট নাই. Real problem was that all of them were involved in creating a nation. সব তো অনেক ইতিহাসে অনেক দেশের তো স্বাধীনতা আন্দোলন হলো, ইন্ডিয়ায় মুভমেন্ট ছিল, সব ইন্টারন্যাশনালি অনেক জায়গা ছিল, but very few countries came into existence when there was no country. So we had to create a country at that point. যখন নেহরু প্রাইম মিনিস্টার হলো, even for that matter জিন্নাহ সাহেব যখন পাকিস্তানে প্রেসিডেন্ট হলো, they had administration which they inherited from the British, and they could take over. অনেক সমস্যা ছিল ওই সময়, but there was a functioning administration. যখন ম্যান্ডেলা আফ্রিকার ক্ষমতা নিয়েছে, he moved into a functioning administration. আমার তো কোনো দেশও ছিল না, অ্যাডমিনিস্ট্রেশনও ছিল না, and সবচেয়ে বড় যে আমার সমস্যা হলো, আমার তো কোনো ফাংশনিং ইকোনমি ছিল না ওই সময়. তুমি তো সব, আমি তোমাকে দেখছি, none of you were born at that time. তো তোমার তো কোনো একটা পরিষ্কার একটা সেন্সও হতে পারে নাই কি what was it like at that time. ওই সময় পুরো যে ব্যবসা ছিল বাংলাদেশে, সব ও বাঙালি হাতে ছিল. যত এক্সটেন্সিভলি ওনার দখলের মধ্যে ছিল, এইটা তোমার কোনো আন্দাজেও হতে পারে না. সব সেকশনস ওনার সঙ্গে আছে, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ইন্ডাস্ট্রি, ট্রেড, দোকানপাট, ছোট দোকানপাট. তুমি যে বৈতুল মুকাররমে যদি যাও এখন, প্রত্যেক যে দোকান ছিল এই পর্যন্ত তুমি দেখতে পারো, প্রত্যেক দোকান ও বাঙালি হাতে ছিল. এই লেভেলে ওনার দখলে দেশ ছিল. আর এই পুরো শ্রেণী ওভারনাইট 16 ডিসেম্বরে লাপাতা, all had disappeared from Bangladesh. তো যখন we took over this government, the whole economy ফাঁকা ছিল, দোকান চলতে না, বড় ইন্ডাস্ট্রি তো বড় ব্যাপার, দোকান চলছে না, ট্রেড চলছে না, কিচ্ছু চলছে না. তো this was the challenge for nation building that we faced at that time. তারপর তো আমার একটা পুরো সরকারকে তৈয়ার করা দরকার, প্রয়োজন ছিল. আমার তো বাংলাদেশ তো একটা কলোনি ছিল. কলোনি মানে কি, সেন্ট্রাল গভর্নমেন্ট, পাকিস্তান গভর্নমেন্ট ইসলামাবাদে বসে, they were running everything. Planning Commission, Central Bank, Board of Revenue, Tax Collection, সব কিছু তো ওইখানে ছিল. ফরেন পলিসি, ফরেন এইড নেগোসিয়েশন. সাইদুজ্জামান সাহেব যখন ঢুকলাম, and he was the only Bengali permitted into aid negotiations, উনি তো শুধু জয়েন্ট সেক্রেটারি লেভেলে ছিলেন. But these were places where no Bengali was permitted entry at the highest level. তো এটা একটা প্রভিন্সিয়াল প্ল্যানিং ডিপার্টমেন্টকে একটা ন্যাশনাল প্ল্যানিং কমিশনকে দাঁড় করা চ্যালেঞ্জে ছিল, টু সেট আপ এ ব্যাংকিং সিস্টেম using the officials there, and to make policy, to set up a tax revenue department, to go out and get recognition for the country all over the world, to go and build up relationships with aid donors. এসব from scratch করা দরকার ছিল. This was the experience we faced. আমার যে expectation আছে that your generation, যে তুমি সব বসে আছো এখানে, most of the readers তো ওই জেনারেশন থাকবে. আমার তো জেনারেশন তো একটা মানে ডিপার্চার লাউঞ্জে বসে আছে. But your generation
should have a sense কি যখন বাংলাদেশের জন্ম ছিল অবস্থাটা কি ছিল, ও শুধু এই প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তো শুধু ছিল না, একটা দেশ একটা ধ্বংসপথে ছিল, একটা যুদ্ধ ছিল where the whole infrastructure had been destroyed during the war, economy had ceased to be functioning, and we were really on the verge of famine. দুইটা ধানে ফসলে সম্ভব হলো না ওই সময় because of the war. So this was the sort of problem that you had to face at that time. তো এই কনটেক্সটের মধ্যে you had to then try to construct an administration, get an economy working, build up relations with the rest of the world. Eta sob I tried to present ki erokom amar challenge ki rokom chilo. But অনেক আরো ইন্টারেস্টিং সমস্যা ছিল ওইখানে। আমার তো সবই তো প্রফেসর ছিলেন, তো I used to write, I was known in my writing for writing about the political economy of development. এই মানে কি আমার লেখার মধ্যে একটা প্রেক্ষী ছিল that যে কিছু ইকোনমিক ডেভেলপমেন্ট হয়, পলিসি মেকিং হয়, ওইটা সব একটু পলিটিক্যাল কনটেক্সটের মধ্যে হয়। এইটা আমার বই পড়ে আর আমার বই লেখার মধ্যে ছিল। আমার প্রথম বই বেসিক ডেমোক্রেসিজ এন্ড ওয়ার্কস প্রোগ্রাম এই পার্সপেক্টিভ থেকে আমি লিখেছি। কিন্তু টু রাইট অ্যাবাউট পলিটিক্যাল ইকোনমি এন্ড টু দেন প্র্যাকটিস পলিটিক্যাল ইকোনমি, এইটা হেভেন এন্ড আর্থ এর তফাৎ আছে এখানে। Because you come in then and you say, all right, ঠিক আছে, আমার এইরকম একটা নীতি আমি করতে চাই, কিন্তু নীতি এর বাস্তব টু ফার্স্ট গেট দ্য পলিসি পাসড, তারপর বাস্তবায়ন করা, this is a major political exercise because নানা রকম ইন্টারেস্ট ইনভলভড আছে, নানা রকম আলোচনা চলছে। এই প্রক্রিয়ার মধ্যে you are then supposed to be formulating policy. আমার সৌভাগ্য ছিল that we could have a leader such as Bangabandhu who could then really give leadership and give direction to the policy making process. উনি তো policy making এর মধ্যে তো he was a hands on person, ওনার খুব একটা ভালো sense of political economy ছিল। If I ever learned anything about the discipline of political economy, I learned it from two people. First, Bangabandhu, and then Tajuddin Ahmad. Boi pora ke political economy, what it is, you have no idea. But when you sit with the master who knows what is political, bole ki tumi jodi ei policy koro, to eta consequence ki hobe, kon class er upre impact hobe, ke samarthan dibe, ke birodhe jabe ekhane. This you would get object lessons from Bangabandhu on these matters. And so when we made policies, at the end, he was the person who gave his final decision on what policies should be. Sheshe ami bolte chai, because I'm supposed to listen to everyone. You are not, tumi jante chao ki amar mot ki boi poro and then write about it. But ashole ami last point bolte chai that one real experience I learned from the policy making process, and এই অভিজ্ঞতা ওই সময় ছিল পুরো বাংলাদেশ ইতিহাসের মধ্যে, it is continued and it remains there today. Policy making is the easiest part of running a government. Policy implementation কৌশল কথা, and whatever good policy you make, যে কিছু ডিবেট পলিসির উপরে হয়, আমি তো দেখছি কি বেশি আলাপ আলোচনা হচ্ছে অন পলিসি, কি আপনি পলিসি করেছেন, এইটা ভুল পলিসি হলো, এই পলিসি করে অত ভালো হবে, এই পরিবর্তন হয়তো ভালো হবে। Objective reality is how you implement a policy. And in most cases, when people talk about policy failure or policy success, it is really what they are talking about is how effectively the policy was implemented. And it is really then the politics and the administrative quality which determines
how a policy actually works, how strong the political commitment is. Because আমি দেখছি, and not just then, but over the last 50 years, that people may agree to a policy at the governmental level, but governmental level ভিতরে অত contradiction আছে, অত ভাগ আছে, that people may feel that আচ্ছা ঠিক আছে পলিসি তো হয়ে গেছে, বাট শেষ পথে যখন ইমপ্লিমেন্ট করতে হবে তারপর আমার দায়িত্ব এর মধ্যে চলে আসবে, তারপর দেখা যাবে কি হবে না হবে এখানে। And ওই সময় তো the people who are impacted by policy, উনি সব তারপর উনার খেলা, উনি মাঠে নেমে যাবে ওই সময় to see then what is going to be done and what is not going to be done. তো তুমি যে সব জার্নালিস্ট আছো, you are always also writing about policy, but মনে রাখো, where you should really be concentrating your attention as journalists is বাস্তবায়ন, how it is implemented, everything from constructing infrastructure project to observing post-COVID recovery program, যে কিছু হয় পেপারের উপরে তো যখন বলে কি অমুক অমুক হয়ে গেছে, কত ভালো কাজ আমার হয়ে গেছে, তুমি মাঠে ঘুরে বেড়াও, তুমি দেখো আসলে কি হয় ওইখানে। So this was my central assumption. And আমি যে প্ল্যানিং কমিশন যে আমি বই লিখেছি, আমার যে মেইন অভিজ্ঞতা, মেইন ইনভলভমেন্ট was to try to see how policies could be implemented. And it is there, after all, the planning commission they are meant to help in formulating policies. They are not associated with implementing policies. উনি একটু পলিসি তৈয়ার করে দেন, বলে এখন তো আমার হাতে বাইরে চলে গেছে, আমার তো কিছু করা নাই। বাট আমার তো একটা ব্যাড হ্যাবিট ছিল কি, if I am associated with making a policy, and this has happened to me all my life, I want to also see that it is actually implemented. And এইটার মধ্যে I got into many involvements where it was not necessarily in the rules of business advisable that planning commission একজন মেম্বার এখন একটা অংশ নিব, ইভেন ইন্টারেস্টও নিতে পারে এখানে। আমি একবার যে লিখেছি কি, আমি I used to go into the field to see how different nationalized industries were working. And এক সময় আমি সিলহেট গেলাম to see how the Chatak cement factory was working at that time. And তারপর আর একটা কাছে আর একটা ফ্যাক্টরি কেমন চলছে। তো ওইখানে যখন আমি গেলাম তো আমি দেখলাম কি সিমেন্ট ফ্যাক্টরি তো খুবই ভালো চলেছে, it was doing even better than in pre-liberation time, কিন্তু এক গাধা সিমেন্ট ব্যাগ পড়ে আছে ওইখানে। And তারপর আমি যখন জিজ্ঞেস করি কি এটা অর্থটা কি এখানে, বলে কি এখন একটা সেন্ট্রালাইজড একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম করেছে, মিনিস্ট্রি অফ কমার্সের হাতে আছে। তো আমি যখন until we get the orders from there, আমি কিছু we cannot do anything. তারপর আমি নদী পার করে I went to another under construction factory under the paper and pulp in the corporation. ওইখানে আমি দেখলাম কি একটা বড় ফ্যাক্টরি তৈয়ার হচ্ছে, একটা সরকারি ফ্যাক্টরি বাই জার্মান এড ভিতরে। ওইখানে ইঞ্জিনিয়ার সব বসেছিলাম, ওইখানে অনেক মেশিনারি ওই ময়দানে আছে যেখানে কোনো কভার নাই। তো আমি বলছি কি এইটা কেন হচ্ছে কি, এটা তো মনসুন শুরু হয়ে যাবে, why can you not do anything about this? তো উনি বলেছেন কি, তো আমার তো কোনো সিমেন্ট আমি পাচ্ছি না এখানে, and we cannot carry on construction. তো আমার অবাক হলো কি দুই সরকারি কারখানা এক নদী, ছোট নদী আছে, and here is cement accumulated and there is a factory which cannot be built because of cement. তো তারপর I went there and I said এই তো একটা absurd অবস্থা। আমি বলি কি একটা সাদা কাগজ আমাকে দাও, আমি অর্ডার দিয়ে দিচ্ছি, because আমার কোনো ক্ষমতা ছিল না to give that order. I said that all the cement which is needed for that factory, kindly you should sell it to them and let them get on with the construction. But Saiduzzaman to purupuri rules of business done it, and he knows that member planning commission has no adhikar to give such an order. But আমার অত
উদ্দেশ্য ছিল, I was so keen that সরকারি প্রতিষ্ঠান চলে ঠিক করে, that I gave it. Then I said, I will try to then seek the approval of the leadership of the country and of the ministry. তারপর when I went back and I wrote a letter to Bangabandhu and to the minister, তারপর সচিব যে ছিলেন, এটা আমার অভিযোগে খুব রাগ করে উনি কমপ্লেন করেছে টু বঙ্গবন্ধু কি আমি আমার দায়িত্বের বাইরে চলে গেলাম। But anyway, when I met Bangabandhu, he said, না তুমি এখন দায়িত্বের মধ্যে কাজ করো, যে কাজ তুমি করেছো এটা ভালোই করেছো, because we need this sort of level of action. But আমি বলছি কি, this was the sort of framework in which I functioned at that time. তো যদি আমার কেউ জিজ্ঞেস করে কি ওই সময় আপনি করতে কিলাম, said that in all areas under my responsibility in the planning commission, I was not only interested in planning or evaluation, I wanted to go out and be in touch with people to implement these policies. So এই দিয়ে আমি শেষ করছি। ওই সময় we made mistakes, we had much to learn. শেষে আমি যে অবজার্ভ করেছি, বিকজ আমার তো শেষ পথে যে পরিবেশ ছিল, which led up to the assassination of Bangabandhu and his family, আর তারপর ওনার সহকর্মী, ওইসব সময়ের মধ্যে আমি লিখেছি। These were all issues with আমার পার্সোনালি আঘাত হলো। It was শুধু academic আমার প্রবলেম ছিল না, we were involved in this process and anything which happened impacted on us and it impacted on our lives. So আমি যে বলছি কি তোমার সকলকে, that remember that we are writing about a time 50 years ago. বাংলাদেশ যে ওই সময় ছিল ও বাংলাদেশ আজকে বাংলাদেশে কোনো সম্পর্ক নাই। It is as if you are talking about two different planets. And your generation needs to understand that. সরাসরি তোমাকে বুঝতে হবে that what was it like at that time. আমার কয়েক few people যে জীবিত আছে এখানে who have tried to convey to you কি কিরকম আমার পরিবেশ ছিল, how did we look at it, ওই philosophy ওই আমলে কি ছিল, ওই value system কি রকম ছিল, we try to project this in our writings. আমার তো শুধু লেখা নেই, আমার কলিগ নুরুল ইসলামের খুবই চমৎকার লেখা আছে on that period, আনিসবি খুব ভালো লিখেছে। We are trying to capture our own views and our own emotions. তো আমি যে লিখছি, I am seeing this with the eyes of a person who lived in that time. সময় আসবে কি ভালো historian, ভালো গবেষক, they will look at all our memoirs and then they will create a more objective historical analysis. Bangladesh's greatest tragedy হচ্ছে that no one is really being able to write any scholarly history of Bangladesh. আমার তো সব বসে আছে এখানে। How can a nation which has had such a eventful history, had such great leaders as Bangabandhu, such inspirational leaders, and no biography of Bangabandhu of a major scholarly nature, no major history of the emergence of Bangladesh and the developments of Bangladesh, it's been written after 50 years. আমার যে লিখেছি just small inputs into that history. For me, আমার জন্য একটা খুবই পার্সোনালি একটা ইম্পর্টেন্ট পিরিয়ড ছিল। We were then young men, remember. আমার যখন প্ল্যানিং কমিশন আমি ঢুকলাম, আমার বয়স ছিল 36. When I left it, my age was 39. So we are young men in that time. But আমার তো খুব বড় সময় ছিল because we were working with a giant and we shared his experience at that time. তো এইটা তো আমার it was my unique fortune কি আমি এই মানুষের কাছের সঙ্গে আমি কাজ করতে পারি। Unlike many people who are now serving government, they have served many governments. They have served Ayub, they have served Bangabandhu, they have served Zia, they have served Irshad, they have served Khalida, they are serving the present Prime Minister Sheikh Hasina. Unfortunately, আমার অভিজ্ঞতা ছিল না. I only served Bangabandhu. So therefore, for me, it was a very important phase in my life. And আমি share করে with all of you. দেখি
এখন what my discussion say, and I hope that যখন more people have actually read it, তারপর at that time we will have a much more intensive discussion, not so much of my memoir, but of the period that I write at that time. Thank you. অনেক ধন্যবাদ প্রফেসর সোবহান। এখন আমাদের অনেকজন আলোচক আছেন, কিন্তু তার আগে আমি যেটা বলবো যে আমরা এই বইটা আমরা যে ফর্মালি যেটা লঞ্চ বলে, আমরা এটাকে কোনো মোড়ক দিইনি, কারণ অনেক সময় মোড়ক খুলতেই লোকের অনেক সময় লাগে। আমি বলবো যে সবাই উঠে বইটাকে ধরে একটা যেটাকে বলে ফটো অপ, আমরা এটাকে সেইভাবে বইটা লঞ্চ করি। জাফর, you can come and stand here next to Rehman. হ্যাঁ, ও সময় দিতে হবে, আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সবাই বইটা ধরো। জাফর, না you just come here, we'll both I'll get a book too. হ্যাঁ, ওকে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ Can I do that? হ্যাঁ হ্যাঁ, তুমি ওই মানে পাশে কাটিয়ে দিতে পারো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিকই আছে, একটু করে সবাইকে সময় দেওয়া দরকার। মিডিয়া হ্যাজ টু ডু দেয়ার জব। ওকে, থ্যাংক ইউ। হয়ে গেছে এখন? আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা যেভাবে আলোচকদের সিলেক্ট করা হয়েছে, যে এদের মধ্যে প্রায় সবাই প্রফেসর সোবহানের প্রথম বইটা অলরেডি লং রিভিউ করেছেন, এবং অনেকে দ্বিতীয়টাও রিভিউ করেছেন। এবং যেহেতু তারা অলরেডি রিভিউ করেছেন এবং একজন দুজন আছেন, আমরা উই আর হোপিং যে তারাও রিভিউ করবেন এরপরে। এবং আজকে 10 মিনিট সময় হয়তো সবকিছু বলতে পারবেন না, কিন্তু উই এক্সপেক্ট দ্যাট দে উড অল পাবলিশ ভেরি সুন লং রিভিউজ অফ দ্য বুক। তা আমি প্রথমে মুস্তাফিজুর রহমানকে অনুরোধ করছি। ধন্যবাদ অধ্যাপক রৌনক জাহান। আমি প্রথমেই অধ্যাপক রেহমান সোবহান স্যারকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই এই দ্বিতীয় খণ্ডটি তার আত্মজীবনের প্রকাশের জন্য। আমরা এখানে দেখেছি যে যেটা নাকি অধ্যাপক রৌনক জাহান বললেন, যে বিভিন্নভাবে এই বইটিকে আমরা দেখতে পারি। তো আমাদের দেশে এখন আমাদের যে জনসংখ্যা আছে তার প্রায় শতকরা 90 ভাগই হয়তো বা 1975 সালের
পরবর্তীতে জন্মগ্রহণ করেছেন হয়তো 85 ভাগ, এবং তারা এটা তাহলে কিভাবে পড়বেন? অধ্যাপক রেহমান সোবহান একটা দৃষ্টিভঙ্গি থেকে লিখেছেন, কিন্তু তারা কিভাবে পড়বেন? তারা হয়তো এটাকে পড়তে পারেন একটা ইতিহাস, একটা দলিল হিসাবে, ঐতিহাসিক দলিল হিসাবে। তারা এটাকে একটা রাজনৈতিক অর্থনীতির দৃষ্টিভঙ্গি থেকে পড়তে পারেন, তারা এটাকে একজন অর্থনীতিবিদের দৃষ্টিভঙ্গি থেকে পড়তে পারেন, যেটা আমি পড়ার চেষ্টা করেছি। এবং যখন আমি অর্থনীতিবিদের দৃষ্টিভঙ্গি থেকে আমি পড়ি, তখন আমি এখনকার যে বাস্তবতা তার সাথে মিলিয়ে আমি এটাকে দেখতে চাই, জাস্ট একটা ঐতিহাসিক একটা গ্রন্থ হিসেবে না। তার কারণ তিনি যেগুলো লিখেছেন তার অনেকগুলি কিন্তু এখনকার জন্য আমার মনে হয় যে প্রাসঙ্গিক, এবং সে কারণেই এই বইটি বর্তমান প্রজন্ম যারা পড়বেন তাদের জন্য হয়তো আগ্রহের একটা দৃষ্টি হয়তো সেখানে থাকবে। এখানে এই বইটিতে অধ্যাপক রেহমান সোবহান স্বাধীনতার পরে এই যে তিনি নিজেও যেটা বলেছেন যে আমাদের তখন নীতিমালা বাস্তবায়নের একটা তখন সুযোগ যেমন সৃষ্টি হয়েছে, চ্যালেঞ্জও সৃষ্টি হয়েছে। তার প্রথম যে আত্মজীবনের প্রথম খণ্ড, সেখানে তিনি বলেছেন যে কিভাবে তারা অর্থনীতিবিদরা বঙ্গবন্ধুকে তার 6 দফা যে সেটা প্রণয়নে সহায়তা করেছেন, আওয়ামী লীগের ইলেকশন ম্যানিফেস্টো প্রণয়নে সহায়তা করেছেন, 2 অর্থনীতির তত্ত্ব যেটাকে বঙ্গবন্ধু রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন সেটা প্রণয়নে তারা তাকে সহায়তা করেছেন। কিন্তু তারপরে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষাটা হলো, স্বাধীন বাংলাদেশ হলো মুক্তি সংগ্রাম, মহান মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে, সেখানে সেটার ধারাবাহিকতাই কিভাবে বাস্তবায়িত করার যে সংগ্রাম, সেটাই কিন্তু এই বইয়ের মূল প্রতিপাদ্য বিষয়, উপজীব্য বিষয়। এবং সেখানে আমরা যদি প্ল্যানিং কমিশনের যেখানে নাকি অধ্যাপক রেহমান সোবহান ছিলেন সেটার দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে তার লেখায় এটা উঠে এসেছে। একদিকে আছেন হলো অর্থনীতিবিদরা, প্রফেশনালস, আরেকদিকে অবভিয়াসলি রাজনীতিবিদরা আছেন, আরেকদিকে আছেন হলো ব্যুরোক্রেটরা। এই যে একটা ত্রিমাত্রিক একটা আমার মনে হয় টানাপোড়েন, এটা কিন্তু এই বইটার মধ্যে উঠে এসেছে। এবং আমার মনে হয় যে এটা বোধহয় এখনো আমরা যদি দেখি নীতি প্রণয়নে, অধ্যাপক রেহমান সোবহান বলেছেন যে নীতি প্রণয়ন এবং নীতি বাস্তবায়ন, কিন্তু তার লেখার মধ্যে পলিসি এনগেজমেন্টের কথাটাও কিন্তু খুব বড়ভাবে আছে। আমার মনে হয় যে এইটাও গুরুত্বপূর্ণ যে আমরা নীতি প্রণয়ন যখন করি এবং বাস্তবায়ন যখন করি, সেখানে মাঝখানে যদি এনগেজমেন্টটা যদি না থাকে, তাহলে এটার যে ওনারশিপ, সে ওনারশিপটা হয় না, এবং তখন বাস্তবায়ন করতে গেলেও সমস্যা হয়। এটা কিন্তু এই লেখায় এসেছে, যদিও হয়তো স্যার সেটা সেখানে হয়তো এখন বলেননি। এবং সেটা করতে গিয়ে আমরা দেখি যে যেমন এখানে অধ্যাপক আনিসুর রহমানকে স্যার বলেছেন যে একজন আদর্শবাদী, স্যার নিজেকে বলেছেন যে ইটার্নাল অপটিমিস্ট, হ্যাঁ, এবং প্রফেসর নুরুল ইসলামকে বলেছেন যে বাস্তববাদী। আর এখানে তাদের উপরে যে বঙ্গবন্ধু কিন্তু এখানে সবচেয়ে বড় বাস্তববাদী হিসাবে বেরিয়ে এসেছেন। আমি দেখি যে তাকে যখন নাকি প্ল্যানিং কমিশন থেকে বলা হচ্ছে অ্যাগ্রারিয়ান রিফর্ম, যখন বলা হচ্ছে ল্যান্ড রিফর্ম, যখন বলা হচ্ছে ল্যান্ড সিলিং 100 বিঘা থেকে 30 বিঘা নামিয়ে নিয়ে আসো, যখন বলা হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড এবং ট্যাক্সেশন করো, এগুলো যখন বলা হচ্ছে, বঙ্গবন্ধু কিন্তু সেগুলো রেডিলি গ্রহণ করেন নাই। কারণ তিনি তখন মনে করেছেন যে এই সময়টা হয়তো এখনো আসেনি। কিন্তু প্ল্যানিং কমিশনের সদস্যরা তো মনে করেছেন, বঙ্গবন্ধু তাদেরকে ডেকে প্রথম যখন ইনভাইট করেন তখন বলেছেন যে আমার মূল উদ্দেশ্য হলো সমাজতন্ত্র কায়েম করা, তোমাদের মূল উদ্দেশ্য প্ল্যানিং কমিশনের সদস্য হিসেবে আমাকে পরামর্শ দেওয়া কিভাবে আমি সমাজতন্ত্র কায়েম করতে পারি। কিন্তু যখন রিয়েল পলিটিক্স যখন আসছে, তখন কিন্তু বঙ্গবন্ধু অনেক, আমার মনে হয় যে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি তখনকার সময় থেকে তিনি নিয়েছেন। এবং অন্য দিক থেকে অধ্যাপক রেহমান সোবহান কিভাবে ব্যুরোক্রেসির সাথে তাদের যে একটা টানাপোড়েন, এবং সেখানে যে অনেক সময় বিভিন্ন পার্সোনালিটির যে একটা দ্বন্দ্ব, সেটাও তিনি লিখেছেন। প্রথম পরিকল্পনা বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কার্গিল বলেছিলেন যে তোমরা 1 বছরের মধ্যে কিভাবে এই পরিকল্পনা তোমরা প্রণয়ন করবে। তারা এটা 9 মাসে করে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে অধ্যাবসায়, হার্ডওয়ার্ক, দেশপ্রেম থাকলে এটা করা যায়। কিন্তু সেটা যখন তারা করেছেন, সেখানে কিন্তু আমরা দেখি যে তখনকার সময় বাংলাদেশের উন্নয়নের দর্শনকে তারা কিভাবে দেখবেন। সেখানে যেমন ভারতকে তখন ধরা হয়েছিল যে আমাদের একটা বড় উন্নয়ন অনুষঙ্গ সেখানে হবে, কিন্তু একই সাথে আবার প্ল্যানিং কমিশনকে আবার বলা হয়েছে যে তারা
জাতীয়করণ করেছেন, তারা ভারতের অনেক পক্ষে গিয়েছেন এবং অধ্যাপক রেহমান সোবহান সেখানে বলেছেন যে জাতীয়করণের দিকে যে এটার পেছনে কি ভূমিকাটা কাজ করেছে। তবু বর্তমান বাংলাদেশের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি পিছন দিকে তাকাই, তো তাহলে হ্যাঁ একটা বাস্তবতা ছিল যে পাকিস্তানিরা চলে গিয়েছে, আমাদেরকে জাতীয়করণ করতে হয়েছে, কিন্তু সেখানে তিনি এমআর সিদ্দিকী সহ অন্যদেরও কথা বলেছেন যাদের বাংলাদেশি উদ্যোক্তা হিসাবে তাদের একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু সেখানে খুব একটা যে তাদের আমার মনে হয় না যে নীতির মধ্যে সেটা প্রতিফলিত হয়েছে। কিন্তু পরবর্তী আমরা দেখেছি যে বাঙালি একটা উদ্যোক্তা শ্রেণী সৃষ্টি হয়েছে যারা বাংলাদেশে অনেক ইতিবাচক ভূমিকাই কিন্তু রেখেছেন। সো প্রাইভেট সেক্টরের ভূমিকা কি হবে সেটা কিন্তু আমরা সেখানে খুব একটা দেখি না, কিন্তু হয়তোবা সেটার হয়তো সুযোগ ছিল, কারণ আমরা দেখেছি ওই সময়টাতেই তো দক্ষিণ কোরিয়া এক ধরনের নীতি পার্সু করেছে, ওই সময়টাতে সিঙ্গাপুর এক ধরনের নীতি পার্সু করেছে। সো সেখানে অন্য কোনো বিকল্পের সুযোগ ছিল কিনা তখনকার যে বাস্তবতা। আবার অন্য দিক থেকে ভারতের সাথে সম্পর্কে যদি দেখি, অধ্যাপক রেহমান সোবহান তার এখানে বলেছেন যে কিভাবে তারা বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ করে আবার ভারতে রপ্তানি, সেইটা স্পঞ্জ আয়রন ফ্যাক্টরি হোক, ফার্টিলাইজার হোক বা সিমেন্ট ফ্যাক্টরি হোক ছাতকে। এখন যদি আমরা দেখি তাহলে এই সুযোগগুলি যে আমাদের বাজার বহুধাকরণ, পণ্য বহুধাকরণের যে সুযোগটা তারা তখন লিখেছিলেন, আবার এক ধরনের ডেজাভু দেখি যে এখন আমরা ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে কিন্তু ওই জায়গাটাতেই অনেক কিছুই, আমি পড়ছিলাম ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, অনেক কিছুই কিন্তু আমরা দেখি যে ওই জায়গাটাতে। সেদিক থেকে এই দ্বিপাক্ষিক সম্পর্ক বা আঞ্চলিক সহযোগিতার এটাকে হয়তো দূরদৃষ্টি বলেই হয়তো আমি মনে করব যেটা আমাদের জন্য হয়তো ইম্পর্টেন্ট। বৈদেশিক সাহায্যের ব্যাপারে এখানেও খুবই ইন্টারেস্টিং, অধ্যাপক রেহমান সোবহানরা যখন নাকি সোশ্যালিস্ট কান্ট্রিগুলোতে গেলেন তাদের সাথে দেনা পাওনা ইত্যাদি বা বাণিজ্য ঠিক করার আলোচনা করছিলেন, তখন কিন্তু দেখলেন যে সোশ্যালিস্ট কান্ট্রিগুলো রাজনৈতিক আদর্শিকভাবে বাংলাদেশের খুব কাছাকাছি, কিন্তু ব্যবসায়ী দৃষ্টিভঙ্গির দিকে কোনো দিকে কিন্তু তারা ছাড় দিতে রাজি না। এবং সেখানে আমরা দেখলাম যে কিভাবে যখন প্ল্যানিং কমিশন বলছে যে ইন্ডেন্টার, এই রেন্ট সিকার এদেরকে বাদ দিয়ে করতে হবে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানই এইসব কাজ করবে, তখন কিন্তু তারা অ্যাম্বাসেডাররা সব একত্র হয়ে গ্যাং আপ করে কিন্তু বলছে যে না, ইন্ডেন্টারের মধ্যস্বত্বভোগীর দরকার আছে, সরকারি প্রতিষ্ঠান এগুলো করতে পারবে না। সো এগুলোর থেকেও কিন্তু আমাদের একটা হয়তো অর্থনৈতিক ব্যবস্থাপনার দিক থেকেও হয়তো শিক্ষণীয় হয়তো কিছু আছে। লাস্টে যেটা বলবো যে শেষের দিকে এসে অধ্যাপক রেহমান সোবহান নয়া আন্তর্জাতিক যে অর্থনৈতিক তারা সংগ্রাম করেছিলেন, নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, এবং হয়তোবা সেইটা এখন আবার আমাদের এখন সময় আসছে যে বৈশ্বিক যে এখন বিভিন্ন যে সম্পর্কের টানাপোড়ন বা আমরা যেরকম একটা অবস্থায় আছি ডেভেলপ কান্ট্রিগুলোর প্রেক্ষিতে, সেখানে এই নতুন অর্থনৈতিক যে একটা বিশ্বায়ন প্রক্রিয়া, এই সংগ্রামটার তাৎপর্য এবং তাৎক্ষণিকতা এবং এটার যে মূল্য আমার মনে হয় যে সেটা খুবই গুরুত্বপূর্ণ। লাস্টে যেটা আমার মনে হয় যে এটা খুবই প্রণিধানযোগ্য, স্যার যখন একবারে শেষে বঙ্গবন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে আসছিলেন, বঙ্গবন্ধু তখন বলেছিলেন যে তোমরা যারা একাডেমিক, তোমরা তো এখন এই যে এখন তোমরা তোমাদের কাজ করেছো, তোমাদের যা ভূমিকা রাখার রেখেছো, এখন তোমরা চলে যাবা, তারপরে স্মৃতি কথা হয়তো লিখবা তোমাদের অভিজ্ঞতা দিয়ে। আমরা যারা রাজনৈতিক, আমাদেরকে কিন্তু এই প্রক্রিয়ার মধ্যেই থাকতে হবে, এই প্রক্রিয়াই আমাদের জন্ম, এই প্রক্রিয়াই আমাদের মৃত্যু হবে। তো হয়তো বা স্যারের এই লেখার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সেই যে বাণী, সেই যে শেষ বক্তব্য, সেটারই হয়তো একটা প্রতিফলন আমরা পাই। আমি আশা করব যে আমাদের যেটা বললাম যে আমাদের নতুন প্রজন্ম এই বইটি পড়বে কেবল ঐতিহাসিক দলিল হিসাবে না, আমাদের এটার মধ্যে যে রাজনৈতিক অর্থনীতি আছে, এটার মধ্যে যে আমাদের প্রাসঙ্গিকতা যেটা আজকের সাথে আছে, সেটার থেকেও আমরা হয়তো অনেক শিক্ষা নিতে পারবো। আমার মনে হয় এই বইটার গুরুত্বটা হয়তো সেখানেই হয়তো অনেক বেশি থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর মুস্তাফিজুর রহমান। আমি এখন প্রফেসর অমিয় কুমার বাগচি, যিনি
কলকাতা থেকে আমাদের সঙ্গে জুমের মারফত যুক্ত হবেন তাকে অনুরোধ করব কিছু বলার জন্য। উনি ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ কলকাতার এমারিটাস প্রফেসর। উনি অলরেডি প্রফেসর সোবানের বইয়ের একটা রিভিউ করেছেন। আর প্রফেসর সোবান অনেকদিন চেনেন এবং উনি প্রফেসর বাগচি সম্বন্ধে কিছু বলতে চান। তো রেহমান, ওভার টু ইউ। I would like to welcome Omya. Thank you for joining us. আপনার সবাই possibly জানেন নাই, but Omya Bagchi is probably one of the greatest living practitioners of the discipline of political economy. Unar onek lekha ache. He's certainly one of the best known political economists in India, and internationally he's one of the most highly regarded. So ei karone I thought he would be a very appropriate person to write, to comment on this book. But mool kotha also hocche that apart from being an outstanding academic in writing about political economy, he has also had the opportunity to be an advisor at various points to the Jyoti Basu Sarkar. So he may also know something about what happens when professors actually are then also bought into advice on policy making processes. Ei karone I greatly appreciate that he has given the opportunity to join us today. Omyo, please go ahead. You need to step back a bit. Thank you. You're muted. You are muted. You are muted. Please unmute yourself. এখন আচ্ছা, আমার থেকে can we unmute him? We are still not hearing you. No, we cannot hear you, Professor Bagchi. No, we cannot hear you. এখান থেকে কিছু করা যায় না অগ্র? এখান থেকে আনমিউট করে দিতে পারো না ওদিকে? এইটা কারণটা কি? রনকাপা, আমার মনে হয় যে প্রফেসর বাগচি একবার যদি বের হয়ে গিয়ে আবার জয়েন করেন। Professor Bagchi, can you get out of this and then again try to join in? Because we cannot hear you. আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আপনি একবার বের হয়ে গিয়ে আরেকবার জয়েন করেন প্লিজ। আপনাকে শোনা যাচ্ছে না। আপনি একবার বেরিয়ে গিয়ে আরেকবার জয়েন করার চেষ্টা করুন। আচ্ছা আচ্ছা অব্র, ওনাকে তোমরা একটা, আমরা তাহলে এর পরের স্পিকারের চলে যেতে পারি, ওনাকে যোগাযোগ করে তারপরে তোমরা এটা ঠিক করো, ওই হয় ইমেল করে কিংবা ফোন করে। হ্যাঁ আচ্ছা প্রফেসর বাগচি, উই উইল কাম ব্যাক টু, আমরা আপনাকে যোগাযোগ করবে ঢাকা থেকে, তারপরে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আচ্ছা আমি এখন, যেহেতু আমাদের হাতে সময় কম,
আমি আমাদের এর পরের যে ডিসকাশন তাকে অনুরোধ করব বলবার জন্য প্রফেসর আবুল বায়েস। উনি ফর্মার ভাইস চ্যান্সেলর এন্ড প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং উনি ব্র্যাকের ফর্মার ডিরেক্টর রিসার্চ এন্ড ইভ্যালুয়েশন ডিভিশন। এবং প্রফেসর বায়েস প্রফেসর সোবানের এর আগের বইটার রিভিউ করেছেন। আপনি যদি 10 মিনিটের মধ্যে আপনার মন্তব্যটা রাখেন। প্রফেসর বায়েস, ওভার টু ইউ। ধন্যবাদ সম্মানিত সভাপতি এবং উপস্থিত সুধীমণ্ডলী, সবাইকে শুভেচ্ছা, শুভ সকাল। এখানে আসার আমন্ত্রণ পেয়ে আমি আমন্ত্রিত। আমি খুব আনন্দিত আমার প্রিয় শিক্ষক প্রফেসর রেহমান সোবহানের বইয়ের উপর মন্তব্য করার জন্য। আমি প্রথমে একটা ধারণা দূর করতে চাই, দ্বিমত পোষণ করতে চাই যে আজকালকার এই যুগের ছেলেমেয়েরা এই বইটা পড়বে কিনা, কারণ তাদের জন্ম তো তখন হয় নাই। আসলে বই পড়ে একজন লেখকের লেখার ধরন থেকে, লেখকের কুশলী মনোভাব থেকে। রবীন্দ্রনাথের যুগে আমরা জন্মগ্রহণ করি নাই, আমরা অমর্ত্য সেনের যুগে অনেকে জন্মগ্রহণ করি নাই, কিন্তু আমরা তাদের বই পড়ছি। আমরা বাদশাহ হুমায়ুনের বই পড়ছি। আসলে বই আপনি কি লিখছেন, সেটা কিভাবে আকর্ষণ করছে ছেলে মেয়েদেরকে, তার উপর নির্ভর করবে এই প্রজন্ম এই বই পড়বে কিনা। এবং আমি মনে করি যে অ্যাজ এ রাইটার আপনাকে আমি বলতে পারি যে আমার খুব প্রিয় একটা গান আছে রবীন্দ্রনাথের, যে তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। আমারও মনে হয় আপনাকে বলতে, তুমি কেমন করে বই লেখো হে গুরু, আমি অবাক হয়ে পড়ি। আজকে প্রথম বই বের করেছেন, যেটা আত্মজৈবনিক বই, অন্যান্য বই তো বের করেছেন, সেটা 81 বছর বয়সে, 87 বছর বয়সে আপনার দ্বিতীয় আত্মজৈবনিক বই, ইনশাল্লাহ 90 বছর বয়সে আপনার তৃতীয় আত্মজীবনী। সো এরকম তার আগে হয়ে যাবে। এই বয়সে এসে এবং বাংলাদেশ তার এই যে বর্তমান বইটা, এটা হচ্ছে একটা পার্টিকুলার টাইম, এ শর্ট লিভ ফেজ অফ লাইফ, যেটা হয়তো 2-2.5 বছরের মতো প্ল্যানিং কমিশনে যখন ছিলেন। এমন একটা বই যদি এটা আজকে বাংলায় হতো, তাহলে আমার মনে হয় যে এটা ছেলে মেয়েদের কাছে, নতুন প্রজন্মের কাছে খুবই আকর্ষণীয় হতো। কেন আকর্ষণীয় হতো? আমি ব্যক্তিগতভাবে বইটা পড়েছি, আমি উপকৃত হয়েছি, উপভোগ করেছি এজন্যে যে বইটা একটা গল্প, 16টা চ্যাপ্টার তো নয়, 16টা গল্প বলেছেন রেহমান সোবহান। শুরু থেকে সেই যে একটা সাহিত্যিকের মতো একটা ভাব নিয়ে উনি শুরু করেছেন, তার সকালের ঘুম ভাঙ্গা, সূর্যালো, তার মধ্যে আস্থা এবং বিশ্বাস, সমস্ত কিছু নিয়ে। তারপর আস্তে আস্তে এক একটা ঘটনা যে উনি গিয়েছেন, স্টোরি টেলার, এক্সিলেন্ট স্টোরি। এই স্টোরি পড়বে না আমার মনে হয় এমন কোনো পাঠক নেই। তারপর এখানে উনি অনেক ঘটনা নিয়েছেন এবং একটা ভালো আত্মজীবনিক বইয়ের 4টা বৈশিষ্ট্য থাকে। এবং আমাদের আজকের আমাদের মডারেটর অনেক বৈশিষ্ট্যের কথা বলেছেন বইটার, কিন্তু রেহমান সোবহানের বর্তমান যে বইটা, এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা প্রাসঙ্গিক, ইটস রিলেভেন্স। এখনো আমার মনে হয় যে না, আমি যেন সে ওখানে চলে যাচ্ছি ওই বছরগুলোতে। এবং আজকে যারা প্রজন্ম, তারাও মনে করবে যে আমরা বাংলাদেশের ওই অংশটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তারপর এটার মধ্যে প্রাসঙ্গিক থাকতে আফটার ইফেক্টস, এই বইটা পড়ার পর একজন পাঠক চিন্তা করবেন যে কি বাংলাদেশ থেকে, কি বাংলাদেশে এসেছে এবং কি কি ড্রাইভিং ফোর্স গুলো এখানে কাজ করে থাকতে পারে, কেন ওই সময় আদর্শিক অবস্থানটাই ছিল, কেন এখন আদর্শিক অবস্থানটা একটু অন্যরকম। এবং এই কথা বলতে গিয়ে এই 16টা 4টা গল্পের মধ্যে প্রায় 8টা গল্প হলো ওনার ব্যক্তিগত ইনভলভমেন্ট, এঙ্গেজমেন্ট উইথ দ্য প্ল্যানিং কমিশন। এবং সেখানে আমি একটা নতুন রেহমান সোবহানকে আবিষ্কার করি, যিনি নাকি হাস্যরস কৌতুক দিয়ে চরিত্রগুলোকে বিশ্লেষণ করেছেন। কিছুটা আপনারা একটু আগেও শুনেছেন যে একজন ছিলেন খুবই প্র্যাগমেটিস্ট, মোশাররফ হোসেন স্যার। তিনি ছিলেন খুব প্র্যাগমেটিস্ট, মানে হচ্ছে তিনি বিশ্বাসই করতেন যে কোনোদিনও এই সরকার সংস্কার করবে না বা রুলিং পার্টি কোনোদিনও সংস্কার করবে না। সো নো হেড নো হেডেক, তিনি খুব ভালোভাবেই চলতেন। এবং ওনার একটা গুণ ছিল, মানুষকে খুব বশ করতে পারতেন, পিঠে হাত দিয়ে, হাত বুলিয়ে, এবং কাজ কর্ম খুব আদায় করতে পারতেন। আনিসুর রহমান স্যার ছিলেন একবারে বিপ্লবী, হেড টু ফুট একজন সোশ্যালিস্ট, এবং তিনি চাইতেন যে সরকার যেন সমাজতান্ত্রিক
সমস্ত নীতি গ্রহণ করে এবং অনেক কাগজপত্র উনি চালাচালি করেছেন, কিন্তু একটু হতাশ হয়েছেন শেষ পর্যন্ত। হতাশ হয়ে উনি সমস্ত কাগজপত্র প্রাইম মিনিস্টারের কাছে পাঠিয়েছেন, বঙ্গবন্ধুর কাছে, যার নাম ছিল দি লস্ট মুভমেন্ট। ওনাদের মধ্যে নুর ইসলাম স্যার ছিলেন একটু নন আইডিওলজিক্যাল, নন পলিটিক্যাল, কিন্তু টেকনোক্রেট বা ডেমোক্রেট এবং প্রগ্রেসিভ। এবং তাও আমি বলবো যে কম ডেমোক্রেট না। উনি কিন্তু বঙ্গবন্ধুকে প্লেনে প্রশ্ন করেছিলেন যে আপনি বাকশাল করছেন কেন। বঙ্গবন্ধু রাগ হয়ে বলেছিলেন যে ইকোনমিক্সে পিএইচডি করেছেন, ইকোনমিক্স নিয়ে থাকেন, আমি প্র্যাকটিক্যাল পলিটিক্সে আমি পিএইচডি করেছি, আমার এগুলো নিয়ে আপনি মাথা কামাবেন না। তো উনি ছিলেন ডেমোক্রেট খুব ছিলেন। রেহমান সোবহান ছিলেন ইনকিউরেবল অপটিমিস্ট। এটা বাংলা হচ্ছে অনারোগ্য, অনাচিকিৎস আশাবাদী। স্যার খুবই আশায় ছিলেন যে একটা কিছু তো হবে, এবং প্রচুর কাজ করেছেন। বস্তুত স্ট্যাটিস্টিক শোজ যে ওই সময় মন্ত্রী পরিষদ বা বঙ্গবন্ধুর কাছে বা বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে যত কাগজপত্র গিয়েছে, কাজকর্ম গিয়েছে, তার 75% হলো রেহমান সোবহানের আন্ডারে যত এরিয়া ছিল সেখান থেকে। কিন্তু শেষকালে উনি আবার একটু বলছেন যে টার্ন ইনটু এ ফ্রাস্ট্রেটেড অ্যাক্টিভিস্ট, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। একটু হতাশাও তার মধ্যে ছিল। এটা প্ল্যানিং কমিশন কেন হবে না। প্ল্যানিং কমিশনের গল্পগুলো উনি খুব সুন্দর করে বলেছেন। একজন সেক্রেটারি এসেছেন, ডক্টর আব্দুল সত্তার, তিনি পাকিস্তান থেকে মাত্র এসেছেন। এসে উনি রেহমান সোবহান স্যারের কাছে একটা কাগজ ধরে একদলীয় শাসন ব্যবস্থা, বাংলাদেশে কেন একদলীয় শাসন ব্যবস্থা হওয়া উচিত, এবং তিনি সেই একদলীয় শাসন ব্যবস্থা প্রেসক্রিপশন নিয়ে রেহমান সোবহানের কাছে আসলেন। রেহমান সোবহান তো চোখ চরক গাছ, যে বলে কি আমরা গণতন্ত্রের জন্য ফাইট করলাম, আর উনি বলে যে একদলীয় শাসন ব্যবস্থা। যাই হোক, তারপরে উনি বললেন যে না, এই প্ল্যানিং কমিশন আমি চালাবো, আপনারা প্রফেসররা আপনাদের কাজ করেন, এগুলো দেখতে হবে না। ওনারা আবার বঙ্গবন্ধুর কাছে নালিশ করলেন, বঙ্গবন্ধু 24 ঘন্টার ভিতর তাকে ট্রান্সফার করে দিলেন। তারপরে আসলেন এম সাইদুজ্জামান, যিনি নাকি পাকিস্তান থেকে জীবনের ঝুঁকি নিয়ে স্মাগলারদেরকে টাকা পয়সা দিয়ে ফ্যামিলি নিয়ে চলে আসছিলেন, এবং তখন এটা ঠিক। আরো সুন্দর সুন্দর গল্প উনি প্ল্যানিং কমিশন সম্পর্কে বলেছেন, এবং সেই সময় যে এই যে পলিসি করা এবং পলিসি, এই বইটাতে উনি কিছু অজানা তথ্য দিয়েছেন, আবার কিছু বিভ্রান্তি দূর করেছেন। একটা বিভ্রান্তি হলো যে অনেকেই মনে করতো যে ওই সময় তাজউদ্দিন আহমেদ সাহেবের যে সমাজতান্ত্রিক চিন্তাভাবনা, প্রগতিশীল চিন্তা ভাবনা, সেগুলোর পথে বোধহয় বঙ্গবন্ধু একটু বাধা দিতে চায়। রেহমান নট এট অল। যে তাজউদ্দিন সাহেব যখন প্ল্যানিং কমিশন চেয়ারম্যান ছিলেন, সেটাকে এই পিরিয়ডটাকে রেহমান সোবহান বলছেন লেইসে ফেয়ারে চেয়ারম্যানশিপ, মিটিং টিটিং নাই, ইয়ে নাই। বলেন উনি কোনোদিন ওইসব বিষয় নিয়ে আমাদের সাথে সিরিয়াস আলাপ করেননি। হি ওয়াজ এ সোশ্যালিস্ট, নো ডাউট, হি ওয়াজ এ ম্যান অফ দি সয়েল, পুয়ার ফর দি পুয়ার, বাট যে ওগুলো নিয়ে যে সিরিয়াস আলোচনা করা প্ল্যানিং কমিশন, সুতরাং দিস ইজ নট এ ট্রু ফ্যাক্ট দ্যাট বঙ্গবন্ধু তার পথে কিছু বাধা হয়ে যায়। এরকম নতুন উনি অনেক ফেস নিয়ে আসছেন। ওয়াসিউদ্দিন, ফার্স্ট চ্যাপ্টারে, দ্বিতীয় চ্যাপ্টারে ওয়াসিউদ্দিন, লেফটেন্যান্ট জেনারেল ওয়াসিউদ্দিন, আমরা জানতামই না ইতিহাস যে একজন লেফটেন্যান্ট জেনারেল ইস্ট পাকিস্তানি বা নবাব পরিবারের, যার পুরা পরিবারই হলো পাকিস্তানপন্থী, এবং তিনি বাংলাদেশে সেই ইয়াহিয়া খানকে 25শে মার্চ রাত্রে চিঠি লিখেছেন যে স্টপ জেনোসাইড, এবং বঙ্গবন্ধুকে রিলিজ করুন, এবং আপনি আলাপ আলোচনা করুন। পরে তো তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। যাই হোক, সেই ওয়াসিউদ্দিন সাহেব কিন্তু চিফ অফ স্টাফ হওয়ার কথা ছিল, এবং একটা পরামর্শ ছিল, কিন্তু 3 জন মুক্তিযোদ্ধা ব্রিগেডে গিয়ে বাধা দিলেন যে না, তাকে দেওয়া হবে না। পরবর্তীকালে সেই 2 জন মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ারই কিন্তু এই বঙ্গবন্ধুর এই ট্রেনিং এর সাথে সরাসরি সম্পৃক্ত না হলো, অন্তত তারা চুপচাপ ছিলেন। এগুলো হলো ফেইট অ্যাকমপ্লি বা এই ইতিহাসগুলো সুন্দরভাবে রেহমান সোবহান নিয়ে এসেছেন। ইনি কাউকে ছাড় দেননি ওই বইতে। আওয়ামী লীগের সমালোচনা করেছেন, তার কর্মীদের সমালোচনা করেছেন। সেই সময় খলিফার রাজত্ব ছিল, সেই সময় এই যে বঙ্গবন্ধু আসার আগ পর্যন্ত আর কি, সে সময় খলিফার রাজত্ব ছিল, ছাত্রলীগের দৌরাত্ম্য ছিল, ওই বিভিন্ন যে ইয়েগুলো ছিল সেগুলো। রেহমান সোবহান ভালোভাবে বলেছেন যে 1972 সালে একটা বিরাট দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল, সেটাকে অ্যাভয়েড করেছে সেই সরকার। দুর্ভাগ্যবশত 74 সালের দুর্ভিক্ষ যেভাবে প্রচারিত হয়, ঠিক যে একটা দুর্ভিক্ষ যে অ্যাভয়েড করে গিয়েছিল সেটা সেভাবে হয় না। এবং উনি আরো অনেক কথা বলেছেন, আমি সেটা দেখেছি যে আপনি অনেক আত্মসমালোচনা করেছেন তাদের, যে তারা 4 জন যে ছিলেন কমরেড ছিলেন, তারাও যে
অনেক ভুলভ্রান্তি করেছেন, সরকারের কিছু ভুলভ্রান্তি সবকিছু করেছেন, এবং নিজের সম্পর্কে উনি বলেছেন। এক সময় তো উনি এক সিদ্ধান্তে পৌঁছে গেলেন যে আসলে যদি পরিবর্তন করতে হয় তাহলে আপনাকে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হতে হবে, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হতে হবে। এবং উনি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হতে চেয়েছিলেন যে আমি পলিটিক্সে জয়েন করব, বঙ্গবন্ধু আশীর্বাদ তো আছে। কিন্তু সত্য কথাটাই উনি এখন বললেন যে ভাষা হয়ে গেল তার প্রবলেম, কারণ উনি তো বাংলা ভাষা ফ্লুয়েন্টলি বলতে পারেন না। অবশ্যই এই কথাটা আমরা অনেক আগে বলতে চেয়েছিলাম, হ্যাঁ, কিন্তু বলি করি তবু বলা হলো না, সাহস হলো না, বলি নাই আমরা আর কি। কিন্তু স্যার সাহস করে স্যার বলেছেন যে আসলে আমি যে ফ্লুয়েন্টলি বাংলা বলতে পারি না সেটি আমার সমস্যা হয়ে গিয়েছিল, টু বি এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। বাট সমস্যা স্যার আরেকটু আছে, সেটা হলো যে এই যে আজকে আমরা আপনার জীবনী, আপনার লেখা, আপনার এগুলো যে আমরা আমাদের ছেলেমেয়েরা পড়বে, আজকে যদি বাংলা এগুলো হতো তাহলে আরেকটু ভালো হতো। যাই হোক, স্যারের এই বইয়ের আমি বলবো যে আজকের প্রজন্মের জন্য এই বইটা অত্যন্ত জরুরি, আগের প্রজন্মের জন্য জরুরি, কারণ আজকের প্রজন্মে জানতে হবে কি অবস্থায় বাংলাদেশ ছিল, আজকে তারা যে বাংলাদেশ দেখছে সেটা যে একটা ধ্বংসস্তূপের উপর ভিত্তি করে, এবং তখন যে তারা ইয়ে করেছে। আমি এখন বইটার দুই একটা লিমিটেশনস নিয়ে আমি একটু বলবো, যেহেতু এখানে আলোচনা করতে আসছি। প্রথমত বইটা খুবই ভালো, বলা হয় তাকে একটা বইয়ের তুমি কভার দেখবে না, দেখবে তুমি এটার কন্টেন্টস। হ্যাঁ, আমি কন্টেন্টস অ্যান্ড কভার দুই দিক থেকে বইটা অত্যন্ত এক্সিলেন্ট একটা বই। তবে শিরোনামটা একটু শর্ট হলে ভালো হয়। বই যেমন ফ্রম ডন টু ডার্কনেস, ফাইন। এরপর পলিটিক্যাল ইকোনমি আনাতে হয় কি, পাঠক মনে করে যে বোধহয় এখানে ইকোনমিক্স এর ব্যাপার স্যাপার আছে পাইয়ে, আমার মনে হয় না থাকলে পারে। আর একটা স্যার একটা বা চ্যাপ্টারে দুইটা সারণী নিয়ে আসেন, টেবিল, স্ট্যাটিস্টিক্যাল টেবিলস। আসলে আমরা বইটা যখন পড়া শুরু করি তখন গল্পকার রেহমান সোবহানকে দেখি, গল্প বলছেন বাংলাদেশ সেই সময়, হঠাৎ আবার দুইটা স্ট্যাটিস্টিক্যাল টেবিল, এটা একটু ছন্দপতন ঘটায়। এবং সবশেষে যেটা বলবো আমি সেটা হলো যে 16 চ্যাপ্টারটা এখানে না আসলেও পারত, মানে যেটাতে উনি কিছু অর্জনের কথা বলেছেন, শেখ হাসিনার প্রশংসা করেছেন, বাংলাদেশের বর্তমান অবস্থা প্রশংসা করেছেন, বাট উইথ এ ফুট নোট যে এই সমস্ত অর্জন উন্নয়ন কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নের সাথে সাংঘর্ষিক, বঙ্গবন্ধু এইভাবে উন্নয়ন চাননি, কিন্তু উন্নয়ন হচ্ছে। আমি এটা এই জন্য বললাম যে এটা আসবে না, এই জন্য যে টাইটেলটি হচ্ছে ডন টু ডার্কনেস। তো আমি এমন কল্পনা করেছিলাম যে রেহমান সোবহান তো খুব সুন্দর করে শুরু করলেন, এবং ডার্কনেস হলো দি কান্ট্রি ইজ আন্ডার ক্যান্টনমেন্ট রুল অ্যান্ড রেহমান সোবহান ফ্লাইজ ফর সেলফ এক্সাইল, অর্থাৎ উনি নির্বাসনে চলে গেলেন, এরকম হবে আর কি। এটা এই জন্য যে ওই পিরিয়ডটা কিন্তু ওই সময় না, এই যে আজকে যে আলোচনাটা হচ্ছে যে শেখ হাসিনার ভিশন বা বঙ্গবন্ধুর ভিশন, এটা কিন্তু পরের বইয়ের ফার্স্ট চ্যাপ্টার ঢুকতে পারে আর কি। বাট সার্বিকভাবে আমি আগেই বলেছি যে আমার রবীন্দ্রনাথ ওই গানে তুমি কেমন করে লিখো এগুলি, উনি আমার শিক্ষক ছিলেন, উনি যে একজন ভালো বক্তা সে সম্পর্কে কোনো সন্দেহ নাই, উনি যে ভালো একজন লেখক, প্রসিদ্ধ লেখক, সেটা ফোরাম পত্রিকা থেকে আরম্ভ করে সর্বশেষ তার ইনইকুয়ালিটি বই, এগুলো সমস্ত কিছু উনি একজন প্রসিদ্ধ লেখক। কিন্তু মেমোয়ার লেখা একটা ভালো, ইট ইজ এ ডিফারেন্ট স্কিল, ইট রিকোয়ার্স ডিফারেন্ট স্কিল এবং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। এই হিসেবে যে স্যার সাকসেসফুল হলেন সেজন্য স্যার আপনাকে আমি উষ্ণ অভিনন্দন জানাই, এবং আমি মনে করি যে আপনার তৃতীয় অংশটা খুব তাড়াতাড়ি আসবে, এবং আমি মনে করি আপনি একমাত্র ব্যক্তি যে অ্যাকচুয়ালি পরিতৃপ্ত, আপনি সাকসেসফুল। আপনি অবশ্যই রবীন্দ্রনাথকে স্মরণ করে বলতে পারেন, আমারে তুমি অশেষ করেছো এমনই লীলা তব, ফুরাইয়ে ফেলে আবার ভরেছো জীবন নব নব। ধন্যবাদ স্যার সবাইকে। অনেক ধন্যবাদ প্রফেসর বায়েস। আমি আরেকবার চেষ্টা করব অমিয় বাগচিকে, উনি অনলাইন আছেন, আরেকবার তোমরা কি দেখবে যে উনি যুক্ত হতে পারেন কিনা? হ্যাঁ, আরেকবার তুমি চেষ্টা করো তাহলে। হ্যাঁ, উনি হি ইজ অনলাইন বাট উই ক্যানট হিয়ার হিম, দ্যাট ইজ দ্য প্রবলেম। আচ্ছা প্রফেসর বাগচি, আপনি কি আমাদের শুনতে পারলে? আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আমরা আপনি চেষ্টা করেন যে আপনাকে শোনা যাবে কিনা, আপনি কিছু বলুন তাহলে। না,
আমরা তো কিছু শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যাঁ, না ওনার সাউন্ডটা আসছে না। আপা আপনি কি আহ, আপা আপনি কি ওনাকে একবার বের হয়ে গিয়ে জয়েন করতে বলবেন আর একবার? আহ, আচ্ছা, আপনি কি আমি প্রফেসর বাগচি, আপনি কি একবার বন্ধ করে দিয়ে আবার বেরিয়ে গিয়ে আরেকবার জয়েন করবার চেষ্টা করবেন? আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। না, আহ, আহ, আপনাকে ফোন করবার চেষ্টা করা হচ্ছে, আপনি ফোনও ধরছেন না প্রফেসর বাগচি। মাইকটা একটু বাড়ালে ভলিউম হতে পারে। আপনি কি ভলিউমটা বাড়িয়ে দেবেন? আমরা তো শুনতে পাচ্ছি না। প্রফেসর বাগচি, আপনি যদি হেডফোন ব্যবহার করেন এটা একটু খুলে ফেলবেন প্লিজ। আপনার হেডফোন থাকলে যে হেডফোনটা একটু খুলে ফেলবেন। আচ্ছা, আমরা কি চেষ্টা অব্র না, উনি তো ফোন ধরছেন না, ওরা তো চেষ্টা করছে। আচ্ছা, প্রফেসর বাগচি, আপনাকে ফোনে চেষ্টা করা হচ্ছে। আমাদের অফিস থেকে আরেকবার আপনাকে ফোন করে আরেকবার ইনস্ট্রাকশনস দেবে। আমি এখন এর পরের বক্তাকে এখন অনুরোধ করব। আমাদের এর পরে ডিসকাসেন্ট হচ্ছে ডক্টর আহরার আহমেদ। উনি জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠের ডিরেক্টর জেনারেল। আর প্রফেসর সোভানের প্রথম বইটার একটা ভালো রিভিউ করেছে এবং আই এক্সপেক্ট যে দ্বিতীয় বইটার রিভিউ সে যেহেতু লিখেই এনেছে, খুব তাড়াতাড়ি সে একটা কাগজে দিয়ে দেবে। আচ্ছা, ওভার টু ইউ আর এবং তুমি যদি 10 মিনিটের মধ্যেই থাকতে পারো। হ্যাঁ, থ্যাংক ইউ। Hello. Thank you. Thank you, Ronakapa. I am obviously delighted and honored to be here this morning. Professor Rehman Sobhan continues to amaze. Even at this ripe young age, his pace has not slackened, his gaze has not dimmed, his voice has not faltered, as it retains its keenness, its relevance, and its moral clarity. Now, is that better? He remains one of the most revered public intellectuals in the land and has carved out his status as the elder statesman of our scholarly and activist communities, a heroic, enduring, and inspiring presence in our midst. Thank you. Thank you, sir. He has also become the preeminent chronicler of his times. This is always a tricky terrain to navigate, which becomes a stickier wicket when important personalities and controversial issues are involved, where narratives become, in his words, sacrosanct and vulnerable to narrator agendas. In the hypersensitive and polarized environment in which we live, the writing of contemporary history becomes not only a contested, but, as he puts it, a risk-prone enterprise. Moreover, he himself was a participant observer, deeply immersed in the issues of the moment. Thus, there is likely to be some amount of skepticism about his independence and objectivity, which typically assumes some distancing between the writer and the subject. It is to the credit of Professor Sobhan that he pulls it off and does it in style and authority. This is not accomplished merely because of his writerly craftsmanship or his political instincts learned and honed over the years, but by the qualities of scholarly integrity, personal humility, and natural graciousness that are inherent in him and are reflected copiously in the book. The first volume of his memoirs traces his journey from a privileged childhood to his emergence as a radical economist and fierce nationalist. The volume ended with his euphoric return to Dhaka on December 31st, 1971, and was appropriately titled The Years of Fulfillment. The second volume begins on that, as he says,
exhilarating and epic moment of return. Little did he know that in less than 4 years, he would be leaving Dhaka as a self-exile to Oxford. This is the story of those years as a candid effort to come to terms with those tumultuous times. This, in many ways, is the story of our generation as well. We were just talking to Professor Sobhan before the meeting. Those of us who were students of Dhaka University in the late 60s participated in the political struggles and the military resistance, determined to build the socialist Sonar Bangla that Bangabandhu had promised and which we had embraced. We failed miserably. So what happened? That question lingered agonizingly and mockingly over us. In the giddiness of victory and the idealism of youth, we had never fully realized the enormity of the task before us, or the challenges, distractions, and roadblocks along the way. This book explores some of the contradictions that had doomed the entire socialist enterprise and precipitated that fall. Some of these tensions were obvious, for example, between Muktijoddha officers and Bengali military personnel returning from Pakistan, or the awkward position of several Bahinis that had come into existence even during the war. Similar fissures developed among the administrative cadres as well. There were some tensions that were a bit subtler, such as institutional jealousies, jurisdictional frictions, and leadership jostling, particularly the scramble for nearness to Bangabandhu. The lack of coherence and synchronization was painfully reflected in persistent interministerial wrangling. Professor Sobhan refers at one point to the intense bickering, which he described as a gladiatorial contest, even between the ministries of planning and finance, while both were under the same minister, the highly respected Tajuddin Ahmed. This lack of coordination was pervasive. I had also recounted the humorous story of his Chatok trip and the Mirpur fiasco. They're absolutely hilarious that are peppered throughout the book. The Planning Commission itself faced difficulties dealing with senior bureaucrats who resented their power and perhaps their abilities and ideals as well, and from junior officers given to traditional inertia rather than the promptness and initiative required in terms of implementing decisions. Professor Sobhan admits that this may have been provoked further by the commission members' own inability or unwillingness to build bridges, either because of their egos, their access to Bangabandhu, or their political inexperience and naivety. But it was not merely management inefficiencies and institutional gridlock that haunted the transition to a socialist economy. The book appears to confirm what had been long suspected, that the concept itself had not been clarified to the larger body of political stakeholders, nor its ownership distributed more widely. It became a word, a hope, a slogan, but not a full-fledged program which the nation had bought into. Bangabandhu's use of the word became slightly infrequent. The nimble-minded and progressive Tajuddin gradually and sadly began to distance himself from the Planning Commission, which became by default the repository of the concept itself. Political leaders were much too busy consolidating their positions and rewarding their followers in a rather free-for-all environment. Trade union leaders, considered to be the natural allies of nationalization policies, were consumed by internecine conflicts over power and privilege. Intellectuals withheld support, either because the initial efforts were considered to be too radical by some or not enough by others. Opponents of the concept, such as he calls them, the new briefcase capitalists, the indenting classes, and the dispossessed owners of the nationalized industries, became increasingly active. As Mustafis pointed out, plans for agrarian reforms were completely shelved. The commission paper on the first five-year plan, which contained the most comprehensive discussion of goals, benchmarks, and policies, was hardly debated in the parliament and given only a cursory reading in the cabinet. The entire notion of socialism gradually began to be considered as an academic exercise in the worst way in which the word academic can be used, concocted by some ivory tower economists. Even some Awami League leaders began to believe that, and I quote, Bangabandhu was led down the garden path on the issue of nationalization by those professors in the Planning Commission.
Even though the nationalization program was not a disaster, indeed far from it, that perception was widely shared. Professor Sobhan points out that in spite of various and obvious difficulties, its performance was not too shabby. And in one chapter, he details the aggregate success it achieved in various areas. However, the damage to its reputation had been done, and it was lethal. The commission members began to feel uncomfortable. Even the technocratic Nurul Islam, the more idealistic Dr. Anisur Rahman, the more pragmatic Musharraf Sir, and others began to feel disappointed with the level of support their ideas generated. Even the international solidarity that they had expected from socialist countries proved to be a bit elusive. Consequently, they began to plan their exit strategies, and by early 1975, all had left. The grand experiment in socialism had, for all intents and practices, was drained and buried. While the concept of socialism may have been a bit complicated and carried some baggage, the issue of democracy was not. The reason why even that was abandoned through the institutionalization of Bakshal in late 74 is clearly a more complex issue. The book does not avoid it. Indeed, he expresses his dismay and concern as those events unfolded, but it does not receive the same attention as the unraveling of the economic plans did. His relative indifference to this issue is understandable, since this was not his area of expertise or focus. The only reason I bring it up is merely to highlight the level of expectation that he always generates in me. This ultimately is a sad book, even though it is written in much wit and humor. It is also an excruciatingly frank and honest book. There are no axes to grind, no excuses to offer, no agendas to fulfill. The book must not only be read, this book must be studied. Thank you. অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আহরার। আমরা কি অমিয় বাগচিকে আরেকবার চেষ্টা করব? তুমি কি কন্ট্যাক্ট করতে পেরেছো? প্রফেসর অমিয় বাগচি, আপনি কি একটা হ্যান্ড দেখছি, আপনি কি শুনতে পাচ্ছেন? এবং আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। আপনি কি আরেকবার বেরিয়ে গিয়ে ঢুকতে পেরেছেন? প্রফেসর সোবান বলছেন যে প্রফেসর সোবানেরও টেকনোলজি নিয়ে যাওয়ার অসুবিধা হয়, আপনারও হয়তো বা সেরকমই হচ্ছে। প্রফেসর সোবান ইজ ভেরি ফরচুনেট যে ওনার পিছনে একটা পুরো অফিস এগুলো নিয়ে সাহায্য করতে পারছে। আপনাকে আমি একা দেখছি, আপনি ঢুকতে পারবেন কিনা আমি বুঝতে পারছি না, আপনি মাথা নাড়ছেন। তাহলে আমরা এরপরে আরেকবার চেষ্টা করব, আমি সময়ের কে যাতে তাড়াতাড়ি আমরা দ্রুত চলে যেতে পারি। আমি তাহলে এর পরের যে বক্তা তাকে আমি আমন্ত্রণ করব। এরপরে মন্তব্য বইটার উপরে আলোচনা করবেন প্রফেসর হাবিবুল হক খন্দকার। তিনি প্রফেসর ডিপার্টমেন্ট অফ হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, জায়েদ ইউনিভার্সিটি। হাবিব অলরেডি প্রফেসর সোবানের ভারত থেকে বেরোনো যে দ্বিতীয় খণ্ডটি, সেটার একটা রিভিউ ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলিতে ও পাবলিশ করেছে। সেটা অনেক লম্বা, কিন্তু হাবিব আমি অনুরোধ করব তুমি 10 মিনিটের মধ্যে একটু তুমি তোমার কমেন্টস দাও, কারণ আমরা প্রফেসর বাগচি এখনো আমাদের সঙ্গে আছেন, আমরা বারে বারে চেষ্টা করে যাব ওনাকে শেষ পর্যন্ত শোনা যায় কিনা। Habib, floor is yours. Thanks. Thank you, Professor Rehman Sobhan. I would very much like to yield my time to Professor Bagchi, but since he's not connected, so I would take the liberty of continuing. And since my Bodo Bhai Ahrar Bhai spoke for 9 minutes, I was timing his talk, so I should not go beyond 9 minutes. And I'm also encouraged to see Professor Rehman Sobhan giving his remarks in Bengali. And his Bengali is just as good as my English. So I'm also encouraged to say a few things in Bangla. এই বইটিতে রেহমান সোবহান এবং তার মন্তব্যে তিনি হিস্টোরিওগ্রাফি
প্রত্যেকটি ইতিহাস আমরা যেটা দেখছি সেটা সম্পূর্ণ অনেকাংশে একটা রাজনৈতিক বক্তব্য থেকে সেটা আসছে। সারা বলছে আমাকে শুনতে পাচ্ছে না কেন? সারা, ক্যান ইউ হিয়ার মি নাও প্লিজ? So now we can hear you. Yeah, we can hear you now. আমি একটু কাছে এসে তাহলে বলি, তাহলে আমি ওই বক্তব্যটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বক্তব্য মনে করি, যে হিস্টোরিক্যাল আলোচনা এবং আমরা যে সোর্স থেকে যে ইতিহাস নিয়ে চর্চা করি, আর্কাইভের কথা আপাতত বাদ দিই, অত বেশি চর্চা নিয়ে, তো আমি সেই কতগুলো ধারা এখানে নিয়ে আসবো। যেমন একটা বক্তব্য এখানে আমাদের মনে রাখতে হবে যে প্ল্যানিং কমিশন, যদি আজকে আমরা বলি বাংলাদেশের প্ল্যানিং কমিশনে কারা সদস্য, কে কারা সেখানে ভূমিকা রাখছেন, যারা অর্থনীতিবিদ তারাও হয়তো বলতে পারবেন না, আমরা সাধারণ মানুষ তো দূরের কথা। কেননা প্ল্যানিং কমিশনের যে ভূমিকা একটা নিউলিবারাল ইকোনমিতে, এটা তো একটা অত্যন্ত থিওরিটিক্যাল একটা ভূমিকা, কিন্তু ৭১-এর পরে মানে বাংলাদেশের স্বাধীনতার পরে প্ল্যানিং কমিশনের যে গুরুত্বটা ছিল, সেই গুরুত্বটা আমাদের বুঝতে হবে। উই হ্যাভ টু হ্যাভ এ টাইম মেশিন টু গো ব্যাক, এবং ওখানে দেখতে হবে যে সেই সময় বিশ্বে বিভিন্ন উন্নয়নশীল দেশে বা তৃতীয় বিশ্বে প্ল্যানিং কমিশনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ছিল। তা সত্ত্বেও ইন এডিশন টু দ্যাট, যে ব্যক্তিরা ওই প্ল্যানিং কমিশনে যুক্ত ছিলেন তারা শুধুমাত্র টেকনোক্র্যাট না, যে তাদের ডেকে এনে বলা হলো একটা প্ল্যানিং কমিশন হচ্ছে, আপনারা আসুন। এই ব্যক্তিরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে সরাসরি যুক্ত ছিলেন, এবং আমরা যদি নিরপেক্ষ ইতিহাস পর্যালোচনা করি আমরা সেখানে দেখব ব্যক্তিত্ব, রেহমান সোবহানের মতো ব্যক্তিত্ব, যারা সেই ৬ দফার রচনা থেকে বঙ্গবন্ধুর একজন নিকটতম পরামর্শদাতা হিসেবে, তার বয়স অত্যন্ত কম ছিল সেটা আমরা সবাই জানি, বুঝতে পারি, কিন্তু ওই বয়সে তিনি বঙ্গবন্ধুর এত কাছে ছিলেন এবং তার একজন উপদেষ্টা, পরামর্শদাতা, এবং স্বাধীনতা সংগ্রামে তার যে সক্রিয় ভূমিকা, তো সেই ভূমিকাটা তো আমরা দেখি প্রথম খণ্ডে, আমরা দেখি সেই ভূমিকার বর্ণনা রয়েছে, যেটা ২৭শে মার্চ ১৯৭১-এ শুরু হয়। তিনি ঢাকা ত্যাগ করেন এবং ঢাকা ফিরে আসেন ৩১শে ডিসেম্বর ১৯৭১ সালে ভারতীয় বিমান বাহিনীর একটি ডেকোটা প্লেনে করে। তো সেটা তো গেল প্রথম খণ্ডের ব্যাপার। সে প্রথম খণ্ডর একটা রিভিউ আমি লিখেছি ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলিতে, ওটা প্রকাশিত হয়েছে, এবং দ্বিতীয় খণ্ডের যে রিভিউ সেটা প্রকাশিত হতে যাচ্ছে। আমি খুব রিসেন্টলি প্রুফটা আমাকে পাঠানো হয়েছে, কিন্তু এই দ্বিতীয় খণ্ডের সাথে একটা বাংলা রিভিউ আমি প্রথম আলোতে প্রকাশিত করেছি, আপনারা হয়তো কেউ কেউ লক্ষ্য করে থাকতে পারে। তো সেখানে আমি যে বিষয়টি লক্ষ্য করেছি ওই ইতিহাসের দিকটা, সেই ইতিহাসের একটা দিক যেমন আমি বলবো যে বাংলাদেশের যে বেদনাদায়ক ১৫ই আগস্টের যে ঘটনা, তার পেছনে পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর যে একটা হাত ছিল, সে সম্পর্কে এই বইতে প্রফেসর রেহমান সোবহান, স্ট্যানলি ওয়ালপার্টের যে বইটা জুলফি ভুট্টো, সেই বইটা ১৯৯৩ সালে প্রকাশিত। সেই বইটা ৩৭৩ পেজ, ৩৭৩ পাতার ৩ এবং ৪ নম্বর ফুটনোটে সেই বিষয়টি উঠে এসেছে, এবং এই বিষয় কিন্তু এর আগে এরকম তথ্য উপাত্ত দিয়ে কিন্তু কেউ বলতে পারেনি যে মিস্টার ভুট্টো কিছু কিছু ব্যক্তিকে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার যে একটা চক্রান্ত, সেই চক্রান্তে সরাসরি সংযুক্ত ছিলেন। এবং স্ট্যানলি ওয়ালপার্টের বইয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু কোনো প্রতিবাদ এবং কোনো সংযুক্তি পাকিস্তান থেকে দেওয়া হয়নি, আমি যতদূর জানি। তো সেটা একটা দিক, কিন্তু মূল দিকটা আমি বলবো যে ব্যক্তিরা তখন প্ল্যানিং কমিশনের সদস্য ছিলেন, কেউ কেমব্রিজ থেকে পড়ে আসা, কেউ হার্ভার্ড থেকে পড়ে আসা, কেউ লন্ডন ইউনিভার্সিটি থেকে পড়ে আসা, মানে বাংলাদেশের ওই পরিপ্রেক্ষিতে তারা ছিলেন সব থেকে গুণী এবং সব থেকে সবার শ্রদ্ধার পাত্র, এবং তাদের একটা লেজিটিমেসি ছিল যে তারা সবাই স্বাধীনতা সংগ্রামের সাথে যে দীর্ঘ সংগ্রাম,
এই শুধু 9-10 মাসের সংগ্রাম না, দীর্ঘ সংগ্রামের সাথে তারা যুক্ত ছিলেন এবং তারা অনেক ক্ষেত্রে এই স্বাধীনতা সংগ্রামের দিক নির্দেশক ছিলেন বঙ্গবন্ধুর উপদেষ্টা হিসেবে এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে। তো সেই দিকটা আমাদের মনে রাখতে হবে যে ওই সময়কার প্ল্যানিং কমিশন এবং এখনকার প্ল্যানিং কমিশন আকাশ পাতাল পার্থক্য। আর যে বক্তব্যটা আমি আরেকবার মনে করাতে চাই যে সেই সময় যে বিশ্বের অবস্থা, যে আমরা ভারত বাংলাদেশের সম্পর্ক, ওই সময় ভারতের অবস্থা কি ছিল? ভারত একটা দরিদ্র দেশ ছিল। ভারতের প্রধান যে বিষয়টি ছিল যে ক্ষুধা এবং নিউট্রিশন, এটা তাদের এজেন্ডা ছিল। গরিবি হাটাও ইন্দিরা গান্ধীর একটি খুব বড় স্লোগান ছিল। তো সেই ভারত তো আজকের ভারত নয়। এবং বাংলাদেশের স্বাধীনতার লগ্নে বাংলাদেশের পাশে তো আর কোনো দেশ ছিল না। আমাদের কি কোনো চয়েস ছিল যে আমরা ভারতের সাথে সম্পর্ক করব না চায়নার সাথে সম্পর্ক করব? আজকে তো আমরা সেই চয়েসটা ব্যবহার করতে পারি, কিন্তু ওই সময় চায়না তো আমাদের একটা বৈরী বা অনেকটা নিউট্রাল একটা শক্তি ছিল, কিছুটা বৈরী কিছুটা নিউট্রাল একটা শক্তি। তার সাথে আমাদের তো কোনো সম্পর্ক ছিল না, কূটনৈতিক সম্পর্ক ছিল না। তো আমাদের ওই চয়েস গুলো এত সীমিত ছিল সেই সময়। এবং তার মধ্যে ভারত যে বন্ধুত্বের হাত নিয়ে এগিয়ে এসেছিল, আমরা যদি কাউন্টার ফ্যাকচুয়াল চিন্তা করি, হোয়াট ইফ ভারত বলতো আমরা জানি না তোমাদের কি হবে, তোমরা তোমাদের সমস্যা দেখো, তাহলে কি হতো? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। এবং এই যে অত্যন্ত শক্তিশালী যে প্ল্যানিং কমিশন তখন গঠিত হলো, তারা কিন্তু ভারতের যারা নীতি নির্ধারক পিএন হাক্সারের মাধ্যমে তারা বললো আমরা প্রফেসর অর্জুন দাশগুপ্তকে চাই। তো এই যে একটা শক্তি, তারা ওয়ার্ল্ড ব্যাংকে বললো আমরা জাস্ট ফারল্যান্ডকে চাই। তো পৃথিবীর কোন দেশের কোন প্ল্যানিং কমিশন কি এ ধরনের লেভারেজ দেখাতে পারবে? পারবে না। তো সেক্ষেত্রে আমি প্রশংসা করব বঙ্গবন্ধুকে যে তিনি একটা সব থেকে বড় প্রমাণ তৎকালীন প্ল্যানিং কমিশন, যে তার নির্দেশে তার দিক নির্দেশনায় যে প্ল্যানিং কমিশনটি গঠিত হয়, তার থেকে গুরুত্বপূর্ণ প্ল্যানিং কমিশন বাংলাদেশে কেন, পৃথিবীর অনেক দেশে সেরকম প্ল্যানিং কমিশন করা সম্ভব ছিল না। এবং তার লেভারেজ, আমরা বিশ্ব ব্যাংক থেকে কাকে চাই, পিটার কার্গিলের সম্পর্ক, ভারতীয় বড় বড় অর্থনীতিবিদদের সাথে তাদের সম্পর্ক, এগুলো কিন্তু বাংলাদেশের পক্ষে অত্যন্ত একটা সহায়ক ভূমিকা পালন করেছে। সেই কথাগুলো কিন্তু আজকে ভুললে চলবে না। এরা আমাদের ইতিহাসের নায়ক, এবং সেই ইতিহাসের নায়কদের আমাদের শ্রদ্ধার সাথে আমাদের চিন্তা করতে হবে তাদের যে অবদান বাংলাদেশের জন্য, সেই অবদানকে আমাদের মাথায় তুলে রাখতে হবে এবং তাদের অনুসরণীয় পথে আমাদের হাঁটতে হবে। এটা বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আপনাদের অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর প্রফেসর হাবিব খন্দকার। আমরা কি চেষ্টা করব অভ্র নাকি না? আচ্ছা, তাহলে আমি এখন আপা, আমি মোয়াজ্জেম বলছি। আপা, প্রফেসর বাগচি আরেকবার জয়েন করেছেন, ওনাকে আরেকবার রিকোয়েস্ট করতে পারেন। আচ্ছা, ওকে। আচ্ছা প্রফেসর বাগচি, আমরা আমরা আপনি যেহেতু ধৈর্য ধরে আছেন, আমরা ধৈর্য ধরে আমরা চেষ্টা করব আপনাকে যদি কানেকশন করা যায়। আপনি এখনো অনলাইন আছেন, আপনি কি আরেকবার চেষ্টা করবেন? আপনি ঢুকতে পারছেন কিনা? ওনার আনমিউট, আপনার হাসি মুখটা আমরা দেখতে পাচ্ছি প্রফেসর বাগচি। ওনার আনমিউট করতে হবে। আপনি আনমিউট করেন, আপনি এখনো মিউটেড আছেন, আপনি আনমিউট করেন। ইউ আর মিউটেড, আপনি একটু আনমিউট করেন। হ্যাঁ, এখন আপনি হ্যাঁ, ব্রাভো, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি বলুন। আপা আরেকবার বলুন আপনি। আচ্ছা প্রফেসর বাগচি, আপনি আনমিউটেড, আপনি একটুখানি বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছিলাম একটু আগে। আচ্ছা, আচ্ছা কি হচ্ছে?
উনি ডিসকানেক্টেড হয়ে গেছেন আবার আপা। আচ্ছা, তাহলে আমরা এরপরে আবার চেষ্টা করব, উনি বারে বারে চেষ্টা করছেন। এখন আমি ডক্টর মেঘনা গুহ ঠাকুরটাকে অনুরোধ করব কিছু বলবার জন্য। মেঘনা গুহ ঠাকুরটা হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ। মেঘনা, তুমিও যদি 10 মিনিটে বলতে পারো। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ শ্রদ্ধেয় রনক আপা আর and my dear sir, আমি তাকে স্যারই ডাকি, Professor Rehman Sobhan, and guests. It gives me great pleasure to be able to, first of all, to have read your book. I can't say I've read all of it, but I'm a very slow reader. But you know, when I was reading it, I couldn't skip any page at all. So that's why I couldn't cover the whole of the book in such a short time, but I did read most of it. So each page was gripping me into each word, each line was gripping me into what was being said. And I just couldn't make myself skip pages. Ultimately, I did have to skip a little bit of pages, but then I covered the gist of what was being said. আমি যখন এই বইটা যেই সময়ের কথা বলে, তখন আমি আমার সাথে প্রফেসর রেহমান সোবহান একটু আগেই জিজ্ঞেস করছিল যে ইউনিভার্সিটিতে আমি কখন ঢুকি। তো আমি ফার্স্ট ইয়ারে ঢুকি ইউনিভার্সিটিতে 1975-এই, এবং মুজিব অ্যাসাসিনেশনের আগেই আমাদের ভর্তি হয়, কিন্তু তার মানে আমরা ক্লাস শুরু করি 75-এর পরে, 75-এর শেষের দিকে। তো এখন সেই সময় আমার সেই প্রথম বক্তব্য যে তার মানে আমি 73 সাল 72 সালের যে ঘটনাগুলো এই বইয়ের মধ্যে আছে আমার পরিষ্কার মনে আছে, কারণ নতুন স্বদেশ মানে আমরা ছিলাম এখানে, এবং আমি আমার মা এবং নতুন দেশকে আবার গড়ে তোলার যে স্পৃহা, যে আন্দোলনগুলো হচ্ছিল সেটার সাথেও সম্পৃক্ত, বা অত অল্প বয়সে আমাদের কাছে স্কুলে ফিরে যাওয়াটাই একটা উন্নয়ন, স্কুলে ফিরে যাওয়াটাই একটা দেশ গড়ার কাজ ছিল। তো এই জায়গাগুলোতে আমি চিহ্নিত করতে পারছি, আমি রেকগনাইজ করতে পারছি যে সময়ে এই কথাগুলো বলা হচ্ছে। আর এই যে মুজিবের প্রত্যাবর্তনের জন্য যে অপেক্ষা, এবং যতক্ষণ অপেক্ষা না হচ্ছে ততক্ষণ যে অনিশ্চয়তা, সেটা আমি হাড়ে হাড়ে আমি বুঝতে পারছি। এটা পড়েও প্রফেসর সোবহানের যে মন্তব্য, সেগুলো পড়েও আমাকে ফিরিয়ে নিয়ে গেছে সেই সময়, যে আমাদের মধ্যেও তো অনেক ধরনের অনিশ্চয়তা, কি হবে, কে দেখাশোনা করবে দেশটাকে। এবং আমার মনে আছে, এবং আপনি বলেছেন যে তখন খুব বেশি বই লেখা হয়নি। আমার একটাই আমি মনে পড়ে একজনের বই, এবং মাহফুজ আলম সাহেব আমার পাশেই আছে, এস.এম. আলীর আফটার দ্য ডার্ক নাইট, অ্যান্ড দ্যাট ওয়াজ মানে একদম একটা রেফারেন্স পয়েন্ট আমার জন্য, কারণ উনি অনেক মানে ভেতরের যে কথাগুলো, সরকারের ভেতরে কি হচ্ছে সেটা সাধারণ জনগণ জানার কথা না, কিন্তু উনি কিন্তু সরকারের ভেতরে আমাদেরকে নিয়ে গেছিলেন, এবং কিছু কিছু দৃষ্টান্ত আমরা দেখেছি। এবং পরে আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন তো আমি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করি, এবং আন্তর্জাতিক সম্পর্কের মধ্যেও এটা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির আমাদের তখন সাবসিডিয়ারি ছিল, পলিটিক্যাল সায়েন্স একটা সাবসিডিয়ারি ছিল, সোসিওলজি। তো এই তিনটা সাবজেক্টই ডিসিশন মেকিং বা প্ল্যানিং বা পলিসি মেকিং, এগুলো নিয়ে কিন্তু আমাদের কোর্সও ছিল, এবং আমাদের পড়াশোনাও করতে হতো। এবং তখন সত্যিকারের অর্থে বইয়ের অভাবে আমরা হিমশিম খেতাম। ওই এস.এম. আলীর বইটাকে মানে আমার মনে আছে যে এখনো পর্যন্ত এখনো আছে আমার কাছে, আমার মা কিনেছিল, এবং সেটা পড়ে পড়ে আমি বাংলাদেশ ফরেন পলিসি রিকনস্ট্রাক্ট করতে চেষ্টা করেছিলাম, সেই প্রথম মানে জন্মলগ্নের থেকে যে ফরেন পলিসি আমরা তৈরি করেছিলাম।
সিমিলারলি আমি অনুরণন পাই যখন প্রফেসর সোবান তাজউদ্দিন গভর্নমেন্ট অ্যান্ড মুজিব গভর্নমেন্ট, মুজিবের অপেক্ষায় এই যে অনিশ্চয়তা দুজনের, এবং মুজিব আসার পরে যে এক ধরনের দ্বন্দ্ব এই দুটো সরকারে যারা ছিল তাদের মধ্যেও ছিল, এবং যেই সরকার এই এই পারে ছিল এবং যেই সরকার ওই পারে ছিল, এই দুজনের মধ্যে যে বিভিন্ন দ্বন্দ্ব যেটা এখনো পর্যন্ত আমাদের দেশে রয়েছে। কি করে রয়েছে? এই যে যারা দেশে থেকেছে তারা সবাই দালাল, তারা কেন বিদেশে যায় নাই, তারা কেন মুক্তিযুদ্ধের জন্য কাজ করে নাই, তেমনি আবার যারা বাইরে থেকেছে তারা মুক্তিযুদ্ধ করেছে, তারা এসে দাবি তুলেছে। এগুলো আমরা খুবই একটা ঘনিষ্ঠ একটা রূপছায়া পাই এই বইটাতে। যখন বিশেষ করে যে মুজিবের এখানে রেহমান সোবহান তার কিছুটা ব্যক্তিগত স্মৃতি নিয়ে এসেছে, ব্যক্তিগত পারিবারিক স্মৃতি। উনার আত্মীয়, উনি খাজা নবাব ফ্যামিলির একজন, এবং সেখানে খাজা ওয়াসিউদ্দিন যিনি মিলিটারি অফিসার, সবচেয়ে মানে সিনিয়রতম মিলিটারি অফিসার ছিলেন বাঙালি, উনি যখন ফিরলেন, এবং ওই যে একটা ইনস্টিটিউশনালাইজেশন ভার্সেস এই পলিটিক্যাল ডাইনামিক্স, এই যে নিখুঁত একটা জায়গাগুলো যে কোথায় মানে ওসমানী সাহেব নিজেই কিন্তু চেষ্টা করেছিলেন ওয়াসিউদ্দিন সাহেবকে যা চিফ অফ আর্মি করতে, কিন্তু এখানে যারা মুক্তিযোদ্ধারা ছিলেন জিয়াউর রহমান এবং আরো আরেকজন, যে যারা মানে করতে পারেনি, মানে তারা বলেছিল যে না, মুক্তিযোদ্ধাদেরকেই প্রাধান্য দেওয়া হোক আর্মি অফিসিয়াল পোস্ট গুলোতে। এই যে এইগুলো তো কোথাও লেখা হয়নি, আমরা মুখে শুনেছি বলেছি, কিন্তু এই প্রথম আমি দেখলাম যে লিখিত আকারে এই ডাইনামিক্স গুলো তৈরি আসছে। এগুলো যে কত জরুরি দরকার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জানা, আমাদেরও জানা, এবং সেটাই আমি মানে সাধুবাদ জানাচ্ছি যে এগুলো ফাইনালি আমরা একটা লিখিত আকারে একটু পেয়েছি। এবং এই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলবো যে প্ল্যানিং কমিশন সম্বন্ধে ইতিমধ্যে অন্যান্য মেম্বাররা অনেক আগেই লিখেছেন। প্রথমে লিখেছেন নুরুল ইসলাম সাহেব, তারপরে আনিসুর রহমানও কোনো জায়গায় লিখেছেন, মোশাররফ হোসেন। কিন্তু আমি বলবো প্রফেসর রেহমান সোবহানের এই স্মৃতিচারণ প্ল্যানিং কমিশনেরও বাইরে যে জগৎটা, সেগুলোকেও আমাদের হাতের কাছে নিয়ে আসে, বিকজ হি ইজ ফ্রম পলিটিক্যাল ইকোনমি। সো পলিটিক্যাল ইকোনমির দৃষ্টিতে এই যে ইনস্টিটিউশন বিল্ডিং উইদিন অ্যান্ড উইদাউট, এই দুই জায়গাতেই যে ইনস্টিটিউশন বিল্ডিং এর যে বিভ্রাটগুলো, সেই বিভ্রাটগুলো উনি সুন্দর করে তুলে এনেছেন, এবং ফ্যাকচুয়ালি এভিডেন্সিয়ারি কতগুলো জায়গার থেকে, সেটা আমার কাছে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি তার জন্য, এবং উপভোগ করেছি। আমরা যখন ছাত্র ছিলাম আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনসে দুটো জিনিস আমাদেরকে পড়ানো হতো। একটা হচ্ছে ডিসিশন মেকিং, বিকজ যেহেতু এটা ফরেন পলিসি ডিসিশন, ব্ল্যাক বক্সের কথা শুনেছি, উইচ ইজ স্নাইডারের থিওরি অফ ডিসিশন মেকিং এ ব্ল্যাক বক্স, অর্থাৎ সরকারের মধ্যে কিভাবে অ্যাকচুয়ালি সিদ্ধান্তটা হয়। আমরা পলিসি আউটকামটা দেখি, আমরা একটা 5 year প্ল্যান দেখছি, কিংবা আমরা একটা পলিসি পেপার দেখছি, কিন্তু এর ভেতরে হোয়াট গোজ ইন দ্য মেকিং অফ দ্য পলিসি, এটা আমরা সচরাচর দেখতে পারি না, কারণ আমাদের রেকর্ড সেরকম ইনস্টিটিউশন নাই, রেকর্ডস রাখার রেকর্ডের সাথে অ্যাক্সেসিবিলিটি নাই। কিন্তু এখানে কিন্তু উনার এই লেখাগুলোতে এই ব্ল্যাক বক্সের মধ্যে আমরা ঢুকার একটা সুযোগ পেয়েছি, আমাদেরকে অ্যাক্সেস দিয়েছে প্রফেসর রেহমান সোবহান এই ব্ল্যাক বক্সের মধ্যে ঢুকে। এই ঘনিষ্ঠ যে ডাইনামিক্স গুলো হচ্ছে বিটুইন দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দি সেক্রেটারি অ্যান্ড দি ডেপুটি চেয়ারম্যান অ্যান্ড দ্য কমিশন মেম্বার্স, এটা আমাদের জন্য আমাকে পোস্ট 75 ইউনিভার্সিটি পড়া মানে আমাকে 79 দশকের দিকেই আমাকে বিএ পরীক্ষা দিতে হয়েছে, এবং তারপরে মাস্টার্স, এবং এগুলোর মধ্যে আমাদের প্রশ্ন আসতো, উই হ্যাড টু ক্রিটিক
তখনও একাডেমিক্স এর মধ্যে যথেষ্ট স্বাধীনতা ছিল, অফকোর্স তখন পোস্ট মুজিব রেজিম, কিন্তু তারপরেও আমরা অবজেক্টিভলি দেখতে পারতাম, কিন্তু আমাদের কোনো এভিডেন্স হাতের মধ্যে ছিল না। আমি প্রফেসর সোবহানকে বলছিলাম যে এই লেখাটা যদি আপনি আগে লিখতেন তাহলে আমি হয়তো রেজাল্ট অনেক ভালো করতে পারতাম, এবং কিন্তু ভবিষ্যৎ প্রজন্মে এখন আর কমপ্লেইন করতে পারবে না, এই ব্যাপারে তো লেখা নেই, এখন ওনার এই বইটা আছে, তাহলে সে দেখতে পারবে। আমার কাছে একটা জিনিস বেশ অবাক লেগেছে প্ল্যানিং কমিশন নিয়ে পড়তে, সেটা হচ্ছে উনি কয়েকটা জায়গায় খুব মানে কঠিন ছিল, কিন্তু কয়েকটা জায়গায় উনার নিজস্ব এবং একেবারে মেম্বারদের না, কমিশন হিসেবে না, উনার নিজস্ব কতগুলো পদক্ষেপ উনি নিয়েছিলেন। একটা ওই যে ইনডেন্টিং অগেইনস্ট দ্য ইনডেন্টার্স, মানে ওই যাকে উনি ব্রিফ কেস ক্যাপিটালিজম বলে, যে ইনডেন্টিং এর প্রতিপক্ষে উনি একটা ইনস্টিটিউশন দাঁড় করাতে চেয়েছিলেন স্টেট রান, যে প্রাইভেট ইনডেন্টার্স, সেটা নিজেরাই আমরা শুনেছি যে মুস্তাফিজ বলেছে যে সোশ্যালিস্ট কান্ট্রি নিজেরাই আপত্তি তুলেছে, আর এখন ওরকম একটা পদক্ষেপ নেওয়া তো আমি চিন্তাই করতে পারি নাই আজকাল ইকোনমিতে, তাই না? আপনারা তো ওই ইকোনমিতে নিয়েছেন, কিন্তু আপনি যাদেরকে দাঁড় করিয়েছিলেন সামনে, ফ্রিডম ফাইটার্স ওয়েলফেয়ার ট্রাস্ট, সেনা কল্যাণ সংস্থা, আমি একটু অবাকই, মানে একটু আমার কাছে লেগেছে, বিকজ আই এম রিডিং ইট ফ্রম 50 years hence, and what is Sena Kollan is no longer looking after just rehabilitation of army personnel. It is something so great now. So why would we do that, you know? But these are the questions that come from the new generation, will come from the new generation. I hope you will address it when you write your third volume, that what was the situation then and what it became, or what those institutions actually became afterwards. Finally, about the leadership question, amrao leadership niye porechi, Kissingerer ideas about leadership in our কোর্স অ্যান্ড সিলেবাস, এবং তখন আমাদেরকে বলা হতো শেখ মুজিবুর রহমান, ইয়াসির আরাফাত, এরা কয়েকজন লিডার ছিল তখন, এবং দিস ওয়ার কনসিডার্ড টু বি ক্যারিজম্যাটিক লিডার। সো বাট হোয়াট ওয়াজ ক্যারিজম্যাটিক লিডার, ওটা সিঞ্জারের ওই আর্টিকেলে খুব একটা বেশি বর্ণনা ছিল না, কিন্তু এই ইনস্টিটিউশনাল বিল্ডিং অ্যান্ড লিডারশিপ, এইগুলোর মধ্যে যে কতটা আন্তঃক্রিয়া, কত ইন্টারাকশন আছে, সেটা আমরা করেছি এবং বুঝতে পারছি উনার লেখা পড়ে। আরেকটা হচ্ছে দ্য প্লেস অফ ডিসকাশন অ্যান্ড ডিবেট, যে প্ল্যানিং কমিশনের মেম্বাররা নিজেরা এত নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতেন, বিকজ দে ওয়ার অল একাডেমিক্স, অ্যান্ড আর্গিউ আউট করতেন, কিন্তু when it came to the political leadership, there was this whole thing about show of hands. তো সবাই সেই 70-এর আপনার ইসেতেও দেখা যাচ্ছে, ম্যানিফেস্টো যখন করেছেন সেখানেও শো অফ হ্যান্ডস, তারপরে সব জায়গায় পদে পদে শো অফ হ্যান্ডসটা ওভারটেক করেছে, and it sustained itself even after মুজিব। যখন জিয়াউর রহমান পাবলিক বক্তব্য দিত তখনও তিনি বলতেন হাত তোলো। তো এই হাত তোলা ভার্সেস ডিবেটিং অ্যান্ড ডিসকাশন, এটা কিন্তু আমাদেরকে বেশ মানে আমাকে বেশ করেছে, তাড়িত করেছে। এবং আমার কাছে মনে আছে প্রফেসর সোবহান, আপনি আমাদেরকে কয়েকজনকে নিয়ে গেছিলেন শ্রীলঙ্কায় 1990 দশকে, এবং সেখানে সাউথ এশিয়ার ডায়ালগ হচ্ছিল। তখন ইন্ডিয়াতে একেবারে, তখন ওই রাজীব গান্ধীর আন্ডারে ইন্ডিয়াতে নিউ লিবারালিজম পলিসি শুরু হয়েছে, এবং খুব জোরে সোরে, আমি জানি না, ডক্টর আলুওয়ালিয়া ছিলেন, যিনি ভীষণভাবে ব্রুটালি অ্যাটাকড এনি কাইন্ড অফ সোশ্যালিস্ট ideas. And I went to you and asked, why is she being so brutal? Why is she hatching out, she's just incredibly, cutting to pieces everyone who's just talking an inch of socialist ideas. And you said, but no, the discussion hasn't finished. You see, we started off with 80% disagreement, and we went on into converse, and then it was brought down to 50% disagreement. And then
if we continue to do that, maybe it will be 20%, and then we can formulate a policy. I still remember what you told me, and I still think that where goes, মানে আমরা যদি ডিসকাশন ডিবেট না করি, এই গ্যাপগুলো রিডিউস করাটাও তো মুশকিল, এবং পলিসি মেকিংও তো একটা মানে একটা থিওরিটিক্যাল লেভেলে থাকবে। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে এই লিডারশিপের ব্যাপারে, যে আপনি সঠিক বলেছেন বঙ্গবন্ধু আপনাদেরকে কেন নিয়েছিল। ইনস্টেড এখন হবে ওয়ার্ল্ড ব্যাংক একটা কনসালটেন্টস হায়ার করবে, এবং সেই কনসালটেন্ট এসে আমাদেরকে পলিসি পেপার দেবে, কিছু আমাদের লোকও থাকবে, কিছু ওদের লোকও থাকবে, তারপরে পলিসি পেপারটা হবে। বাট there was no consultants even thought about, not even Indian consultant. It was you and you alone, and this is so different. আমার মনে হয় যে বর্তমান প্রজন্ম এটা বুঝতেই পারবে না যদি না বোঝানো হয়। So finally I like the idea that you also brought in the personal, and I loved reading all about your boys and Salma Appa. I really reveled it through it and felt at one with you on that aspect, that you could devote that much of time to your family and talk about them in such a candid and frank way. And finally, my suggestions are that I take the cue from Professor Abrar, Dr. Abrar, that he said it should not only be read, but should be studied. And I think we now have all the members of the Planning Commission who has written something or the other. আমি বলবো ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটি সবাই মিলে একটা স্টাডি সার্কেল করুক, সব কয়টা প্ল্যানিং কমিশনের মেম্বারদের যে আত্মকাহিনীগুলো, তার থেকে তাদের কি প্রশ্ন আছে, and you will those of you who are still here in this country can answer them, answer the new generation. My question was like the one about the indenting. Why did you select Shena Kallan? I can imagine your answer because I know that situation. But when a new generation asks you, Shena Kallan সংস্থাকে এত জরুরি কি কাজ ছিল ওদেরকে স্ট্রং করার, মুক্তিযুদ্ধ এসেদেরকে কি ওয়েলফেয়ার ট্রাস্টকে কি প্রয়োজন ছিল, তো এই যে কতগুলো প্রশ্নের সম্মুখীন হওয়াটা আরেকটু আলোচনা, আরো গভীরভাবে আলোচনা, আপনাদের এই বিশাল বইয়ের মধ্যে যাওয়া আমাদের দরকার। এবং তার জন্য আমি আবারও মানে ধন্যবাদ জানানো ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে আমরা যে এত বড় একটা উপহার পেয়েছি আপনার কাছ থেকে, তো সেই হিসেবে আমরা কৃতজ্ঞ, এবং আসলে এটা কন্টিনিউ করতে হবে বিভিন্ন স্টাডি সার্কেলের মাধ্যমে নতুন নতুন বিষয়গুলোকে নিয়ে আসার। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি এবার আমাদের আলোচকদের মধ্যে যে সবার শেষ আলোচক মাহফুজ আনাম, এডিটর অ্যান্ড পাবলিশার ডেইলি স্টার, তাকে কিছু বলবো এবং বলবো আবার 10 মিনিটে যদি মাহফুজ তুমি, ইউ আর ভেরি ইলোকোয়েন্ট, বাট আই থিংক ইউ ক্যান বি ভেরি ইলোকোয়েন্ট ইভেন ইন 10 মিনিটস। থ্যাংক ইউ। রৌনক আপা, অনেক ধন্যবাদ। প্রফেসর রহমান সোবহান এমন একজন ব্যক্তিত্ব যাকে আমার মানে চেতনার উন্মেষ থেকেই ওনাকে আমি শ্রদ্ধা করে এসেছি, ওনাকে অত্যন্ত সম্মান করি এবং ওনার সমস্ত কিছুকেই আমি খুব শ্রদ্ধা ভরে দেখি। আমার সৌভাগ্য ছিল আমি ওনার ছাত্র হওয়ার, তবে তার চাইতেও বেশি ওনার কর্মকাণ্ডে, ওনার ব্যাপক চিন্তাধারা এবং সবচেয়ে বড় যেটা ওনার গুণ, ওনার দেশপ্রেম। আমি মনে করি যে উনি একাডেমিক হলেন, উনি অনেক চিন্তাশীল ব্যক্তি, কিন্তু সবচেয়ে ওনার বড় পরিচয় আমার কাছে যে উনি বাংলাদেশকে এত অন্তর থেকে ভালোবাসেন, এত সম্পূর্ণভাবে ভালোবাসেন, এবং সারাটা জীবন উনি বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশের ভালো কামনা করে কাটিয়েছেন। উনি যা কিছু করেছেন সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ। তো ওই দৃষ্টিভঙ্গিতে যদি আমি বলতে চাই যে এই বইটি যে উনি লিখেছেন ফ্রম ডন টু ডাস্ক, এটা ওনার এত ব্যাপক জীবনের শুধু 3.5 বছর, 3 বছর 10 মাসের কাহিনী। খুব ড্রামাটিক্যালি উনি বলছেন যে উনি 30শে ডিসেম্বর উনি
একটা ইন্ডিয়ান এয়ারফোর্সের ড্যাকোটা বিমানে উনি ঢাকায় বিমানবন্দরে অবতরণ করলেন এবং উনি লিখছেন যে কে জানতো যে শুধু 3 বছর 10 মাসের মধ্যেই আমি আবার এই বিমানবন্দর থেকে আমি এই দেশ ত্যাগ করব এবং একটি সেলফ এক্সাইলে আমি যাব। তো এই পুরো বইটা হচ্ছে এই 3 বছর 10 মাসের। এবং আমার দৃষ্টিভঙ্গিতে এই বইয়ের অন্যতম আকর্ষণ হচ্ছে অনেকগুলো আকর্ষণ, তার মধ্যে একটা হচ্ছে যে প্রফেসর রহমান সোবহানের বঙ্গবন্ধুর প্রতি তার যে অগাধ বিশ্বাস, তার প্রতি সম্মান, মানে it seems like he's in total awe of this personality. Rehman Sobhan is an academician, but উনি যখন বঙ্গবন্ধুর সান্নিধ্য পাচ্ছেন, তার সঙ্গে কথা বলছেন, উনি মন্ত্রমুগ্ধের মতন এই ব্যক্তিত্বের প্রতি ওনার আকর্ষণ, এবং উনি ওনার চিন্তা, ওনার দেশ, বঙ্গবন্ধু কিভাবে দেশ গড়বেন এই ব্যাপারে ওনার সম্পূর্ণ প্রচেষ্টা উনি নিবেদিত করলেন বঙ্গবন্ধুর কাছে। এই ধরনের একটি অভিব্যক্তি এই পুরো বইয়ের মধ্যে বারবার প্রকাশ পায়। বঙ্গবন্ধু এটা বললেন, বঙ্গবন্ধু এটা বললেন, তার মানবিকতা, তার সমাজ চেতনা বোধ, কিভাবে উনি বাংলাদেশের এমন বাংলাদেশ গড়বেন যেন সবাই, গরিবরা বিশেষ করে, সুখে শান্তিতে থাকতে পারে, এই ধরনের কথা ওখানে স্পষ্ট। আরেকটি এই বইয়ের বৈশিষ্ট্য হচ্ছে যে বাংলাদেশের শুরুতে বাংলাদেশকে কি রূপ দিতে হবে, কিভাবে বাংলাদেশ এগোবে, এই চিন্তাগুলো সমষ্টিবদ্ধ এই বইতে, এবং সেটা আবার একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে প্ল্যানিং কমিশনের মাধ্যমে। তো এখন আপনারা চিন্তা করেন যে মানে বঙ্গবন্ধু আমাদের অবিসংবাদিত নেতা, উনি কি করলেন? উনি নুরুল ইসলাম এবং রহমান সোবহানকে ডেকে বললেন যে এই তোমরা প্ল্যানিং কমিশন করো, এবং ওনারা পরে আনিসুর রহমান এবং মুশাররফ সাহেবকে এনে করলেন। অর্থাৎ the highest political leadership of the day turned to the intellectuals for the future economic direction of the country. এই যে রাজনৈতিক নেতৃত্বের ইন্টেলেকচুয়ালদের সঙ্গে যে তাদের যে সান্নিধ্য, তাদের পারস্পরিক যে সাহায্য করার যে একটি পরিবেশ, উনি তো ওনার রাজনৈতিক নেতাদের কাছে যেতে পারতেন, উনি তো অন্যখানে অন্যদের বলতে পারতেন, বাট উনি আসলেন কার কাছে? নুরুল ইসলাম, রহমান সোবহান, এবং তারপরে আরো দুইজন যোগ হলেন, আনিসুর রহমান এবং মুশাররফ সাহেব। তো আমার কাছে এটা খুব চমকপ্রদ লেগেছে যে দেশ স্বাধীন হলো, এবং সেটা সমস্ত রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে স্বাধীন হলো, মুক্তিযুদ্ধের মধ্যে স্বাধীন হলো, কিন্তু বঙ্গবন্ধু সর্বপ্রথম এনাদের কাছে বললেন আমাদের দেশ কিভাবে গড়বে, অর্থনৈতিক কাঠামো সম্বন্ধে আমাকে তোমরা সাহায্য করো, তোমাদের চিন্তা দ্বারা আমাকে সহযোগিতা করো। এবং সেখানে উনি বললেন যে আমি একটি শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ চাই, এবং তোমরা সেই রূপ দাও। এবং রহমান সোবহানের প্রতি তার আকর্ষণ, যদিও এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই ওই 70-এর নির্বাচন, আওয়ামী লীগের গঠনতন্ত্র, ইলেকশন ম্যানিফেস্টো, 6 দফা, এই সমস্ত কাজে রহমান সোবহানের আন্তরিক সম্পৃক্ততা থাকার ফলে একটি সান্নিধ্য হয়েছিল। কিন্তু তারপরেও রহমান সোবহান সাহেবের যে সমাজতান্ত্রিক চিন্তাধারার প্রতিও বঙ্গবন্ধু আকৃষ্ট হয়েই তাকে ডেকেছিলেন বলে আমার ধারণা। কিন্তু এখন আমার একটা বড় প্রশ্ন জাগে যে রহমান সোবহান সাহেবদের চিন্তাতে সমাজতন্ত্রের যে রূপ আর বঙ্গবন্ধু সমাজতন্ত্রের চিন্তা করে যে ওনাদের বলছেন, এখানে কতটুকু সামঞ্জস্যতা ছিল? বঙ্গবন্ধু হয়তো চেয়েছেন আমি এমন একটি দেশ চাই যেখানে সুখী সমৃদ্ধি, সবাই সুখে থাকবে, বিশেষ করে গরিবরা উন্নত হবে, তাদের জীবন আরো বেশি উন্নত ভাবে চলবে। কিন্তু সমাজতন্ত্র বলতে যে ধরেন যে মানে ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলোকে ন্যাশনালাইজ করতে হয়, সেখানে যে প্রাইভেট সেক্টর যে খুবই একটা কম রোল প্লে করবে, স্টেট উইল এক্সপ্যান্ড ইটসেলফ ইনটু দি ইকোনমি, এই ধরনের ওনারা কতটুকু সামগ্রিকভাবে এই চিন্তার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। যেমন আমি দেখি যে যখন প্ল্যানিং কমিশন থেকে একটাই খুব নাটকীয় এক্সাম্পল, যে ল্যান্ড রিফর্ম করার জন্য যখন তারা যে পলিসিটা দিল, এটা বঙ্গবন্ধু একদম স্পষ্ট বলে দিলেন যে আমি আমার এই মুহূর্তে বাংলাদেশে আমি
আমার যে ভোট ব্যাংক, আমার যে বেঙ্গলি মিডল ক্লাস যে আমাকে সাপোর্ট করছে, তাদেরকে আমি এই মুহূর্তে আমি এই দিকে নিতে পারি না। সো তোমরা এই ল্যান্ড রিফর্ম এখন আমাকে বলো না, বলে জিনিসটা কিন্তু হলো না। তো এখানে ক্লিয়ার একটা আমার চোখে প্রতীয়মান যে পলিটিক্যাল লিডারশিপের যে কনসেপ্ট অফ সোশ্যালিজম আর প্ল্যানিং কমিশনের যে কনসেপ্ট অফ সোশ্যালিজম, এখানের মধ্যে দূরত্ব ছিল। দূরত্ব থাকার পরবর্তীকালে অনেকগুলো কিন্তু তার বহিঃপ্রকাশ ঘটে। যেমন ন্যাশনালাইজেশনের ব্যাপারে, ন্যাশনালাইজেশনের ব্যাপারে রহমান সোবহান সাহেব কে অনেক বিতর্কিত করা হয়েছে পরবর্তীকালে, এবং ওনাকেই দায়ী করা হয় যে ন্যাশনালাইজেশন একটা সঠিক পথ ছিল না, এবং এবং সেটা করাটা ভুল হয়েছে। কিন্তু ন্যাশনালাইজেশনের ব্যাপারে পলিটিক্যাল লিডারশিপ এবং দি একাডেমিক লিডারশিপের চিন্তাধারা কতটুকু সামঞ্জস্যপূর্ণ ছিল, সেখানে আমি একটা জিনিস পড়ে আপনাদেরকে বলতে চাই। পৃষ্ঠা 222, এখানে রহমান সোবহান সাহেব সেপ্টেম্বরের 72-এ উনি লিখছেন, The government must from the outset be clear in its mind as to whether it wishes to make the nationalized sector into a dynamic and productive engine. তারপর বলছেন, if the government is willing to undertake this commitment, it must have the courage to give the corporations, enterprises which make up this sector freedom, authority and status of functional efficiency. তারপর আরেক জায়গায় বলছেন, the government must be warned that if it hopes to run the nationalized sector by making them appendages of the secretariat, then it would be doom nationalization. This would doom nationalization to failure. তো অর্থাৎ আমরা পরবর্তীকালে ন্যাশনালাইজেশনটা সাকসেসফুল হয় না। এটা বলছি কেন, দিস ওয়াজ রান বাই গভর্নমেন্ট, সেক্রেটারিয়েট ডমিনেটেড, কোন রকম এন্টারপ্রাইজদেরকে অটোনমি দেওয়া হয় নাই, এবং এটা দায়ী করা হচ্ছে প্ল্যানিং কমিশনে। কিন্তু সেপ্টেম্বর 72 সনে প্ল্যানিং কমিশন কিন্তু বলছে রহমান সোবহান সাহেবের লেখাতে যে তুমি যে ন্যাশনালাইজ করেছো, এই ন্যাশনালাইজেশনের কনসেপ্ট তুমি ক্লিয়ার হতে হবে। দে মাস্ট বি অ্যালাউড অটোনমি, দে মাস্ট বি প্রফেশনালাইজড, দে মাস্ট ফাংশন অ্যাজ সাকসেসফুল ইকোনমিক ইউনিটস। কিন্তু আমরা কিন্তু পরবর্তীকালে দেখেছি ন্যাশনালাইজেশন ফেইল টোটালি বিকজ ইট ওয়াজ 100% ব্যুরোক্রেটাইজড। তো এইগুলো চিন্তা যেটা পরবর্তীকালে প্ল্যানিং কমিশনের উপরে মানে দোষারোপ করা হয়েছে, কিন্তু প্ল্যানিং কমিশন কিন্তু খুব স্পষ্টভাবে এগুলো তারা প্রকাশ করেছে খুব মানে আর্লি ইন দ্য ডে, ইফ আই মে সে সো। তো যাই হোক, এই বইটির মানে গুরুত্ব সম্বন্ধে সবাই বলেছেন। তো আমাদের ধরেন বাংলাদেশের আজকে 50 বছর আমরা পূর্তি করছি, বঙ্গবন্ধুর সেন্টিনারি পূর্তি করছি, এই মুহূর্তে এই বইটি প্রয়োজনীয়তা আমি বলে করি খুবই একটি গুরুত্বপূর্ণ সময়ে এই বইটা বেরিয়েছে। কেননা আমরা ওই প্রথম মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার থেকে শুরু করে বঙ্গবন্ধুর হত্যা পর্যন্ত এই যে অধ্যায়টুকু, যেটা আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, শুধু প্রথম 3 বছর বলে না, এই 3 বছরের মধ্যে আমাদের জাতীয় চিন্তা, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের স্বপ্ন, সবকিছুর একটি সামগ্রিক রূপ নেওয়া হয়েছিল, এবং বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে সঙ্গে সেটা চুরমার হয়ে যায় ইন মেনি সেন্স। তো কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে যে আমরা দেখছি যে এই যে এক সেন্সে দি পারফেক্ট ইফ ইউ লাইক দি প্ল্যানিং কমিশন, যেটা বঙ্গবন্ধুর নির্দেশে তৈরি, এবং যারা এখানে আসলেন তারা পার্সোনালি চোজেন বাই বঙ্গবন্ধু, কিন্তু এরাই একে একে সবাই প্ল্যানিং কমিশন ত্যাগ করলেন। এবং আমি জানি না ঠিক বলছি না, সর্বশেষে বোধহয় রহমান সোবহান সাহেব ত্যাগ করলেন। স্যার আমি ঠিক বলছি? হ্যাঁ, নুরুল ইসলাম। যা হোক, কিন্তু সবাই ছেড়ে দিল কেন? কি ফ্রাস্ট্রেশনে, কি ধরনের দূরত্বের জন্য এটা হলো? এবং সেখানে প্ল্যানিং কমিশনের প্রথম দিকে বলা হয়েছে যে প্ল্যানিং কমিশন যখন শুরু হয় তখন চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন ওয়াজ তাজউদ্দিন আহমেদ। তো সেটা নিয়ে স্যারদের একটি বক্তব্য ছিল যে
planning commission should report to the highest political authority of the country, which is the prime minister. ওই সময় বঙ্গবন্ধু তাজউদ্দিন সাহেবের কাছে ওনাদের তাজউদ্দিন সাহেব চেয়ারম্যান হওয়ার ফলে কিছুটা অ্যাকসেন্সে প্ল্যানিং কমিশনের ক্ষমতা খর্ব হলো, কিন্তু পরবর্তীকালে আবার প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান বঙ্গবন্ধু নিজেই হলেন। তখন কিন্তু সেই গ্যাপটা আর পূরণ হলো না, কেননা ওনারা বলছেন যে প্ল্যানিং কমিশন যদিও চেয়ারম্যান, কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে তো আর ওইভাবে তো আর কথোপকথন হচ্ছে না। অনেক মাসের পর মাস চলে যাওয়ার পরেও ওই ধরনের মিটিং হচ্ছে না। শুধু নুরুল ইসলাম সাহেব মাঝে মাঝে বঙ্গবন্ধুর কাছে গিয়ে সমস্যাগুলো সমাধান করে আসেন। তো ওই যে পলিটিক্যাল ডিরেকশন অফ দ্য প্ল্যানিং কমিশন অ্যান্ড দ্য প্ল্যানিং কমিশনস ক্রিয়েটিভ থিঙ্কিং এবং তাদের যে সামগ্রিক প্ল্যানিং এর যে প্রক্রিয়াটা, সেখানে পলিটিক্যালি মোস্ট হাইয়েস্ট পয়েন্টের যোগাযোগটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায় এবং পরবর্তীকালে এমন একটা জায়গায় যায় যে যারা প্ল্যানিং কমিশনের প্রতিষ্ঠাতা তারা এক একে সবাই চলে যান। তো এই যে নাটকীয় ঘটনাটা একদম রাজনৈতিক নেতৃত্বের ডিরেকশনে প্ল্যানিং কমিশন গঠিত, আবার সেই প্ল্যানিং কমিশনই 3.5 বছরের বা 4 বছরের মাথায় আস্তে আস্তে তারা সবাই সরে যান। তো এই যে ডিস্টেন্সিং অফ, ইফ ইউ লাইক, দি ইনিশিয়াল প্ল্যানার্স উইথ দি পলিটিক্যাল লিডারশিপ এবং তাদের ফ্রাস্ট্রেশন, এই গল্পের মধ্যে অনেক কিছু অন্তর্নিহিত আছে, অনেক কিছু অন্তর্নিহিত আছে যেটা আমরা সামগ্রিকভাবে বুঝতে পারলে বাংলাদেশের শুরুতে আমাদের কোন কিছু কি ভুল হয়েছে, কি ভুল হয় নাই, পরবর্তীকালে কিভাবে সংশোধন করব। তবে এখানে বলতে হয় যে এই প্রক্রিয়ার কিন্তু আমরা সুযোগ পাইনি, কেননা বঙ্গবন্ধুর হত্যার সঙ্গেই সামরিক শাসনের যে প্রবর্তন, তার মাধ্যমে আমাদের জাতীয় চেতনা উন্মেষের পুরো প্রক্রিয়াটা ধ্বংস হয়ে যায় এবং আমরা সাডেনলি আমরা মিলিটারি ডিক্টেটরশিপের আন্ডারে চলে আসি এবং তাদের মূল্যবোধ, তাদের দৃষ্টিভঙ্গি আমাদের মুক্তিযুদ্ধের দৃষ্টিভঙ্গির থেকে সম্পূর্ণরূপে পৃথক বলে মনে হওয়া শুরু করলো এবং তারা মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের ইভেন ইতিহাস, বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব, তার অবদান, এগুলোকে তারা ঢাকা শুরু করলো এবং এগুলোকে বিলীন করা শুরু করলো, যার ফলে ওই যে জাতীয় চিন্তার যে বিকাশ সেটা কিন্তু এক জায়গায় থেমে গেল। এবং আমরা তার ফলে আমি বলতে পারি যে অনেক ধরনের হয়তো আমরা নিজেদের বিকাশ থেকে আমরা বঞ্চিত হয়েছি। তা আমি শেষ করে দিই, রনক আপা বলছেন 10 মিনিট হয়ে গেছে, খালি একটা বলি যে উনি শেষে বলছেন যে in the light of my story based on my own lived experiences in the post-liberation government, what have I learned as a direct witness to the seismic changes which have shaped Bangladesh over the 45 years? Would I have acted differently? The answer is very likely yes. অর্থাৎ উনি এই মুহূর্তে ওনার জীবনের এই অধ্যায়তে এসে উনি বলছেন যে লুকিং ব্যাক আমি হয়তো কিছু কিছু জিনিস অন্যরকম করতাম। তবে উনি আবার বলছেন যে ওই মুহূর্তে যখন উনি করেছেন আজ 45 বছর আগে, তখন উনি যে তথ্যের ভিত্তিতে, যে চিন্তার ভিত্তিতে, যে বলতে পারেন যে এভিডেন্সের ভিত্তিতে উনি সিদ্ধান্ত নিয়েছেন, উনি হয়তো অন্য ধরনের কোনো সিদ্ধান্ত ওই সময়ে নিতে পারতেন না। তবে লুকিং ব্যাক he says that in some instances he might have taken a different decision. তো ওই গল্পটা শোনার আমরা অপেক্ষায় রইলাম। ওনার তৃতীয় যে মেমোয়ার, সেটাতে আই এম শিওর এগুলো আসবে। তবে স্যার, ইউ আর টু আস a symbol of ethical living, a symbol of intellectual scholar integrity. You are a symbol of what a scholar should be in a society. A leader in terms of ethics, in terms of honesty, in terms of patriotism, and in terms of inspiring the younger generation. To me, sir, you are all of it in one. স্যার আমরা অর্থনীতি সেভাবে পাই, ফলে স্যারের এই বইটি কিভাবে আমাদের ইতিহাসের দায়টি মেটানো, অর্থনৈতিক ইতিহাস খুব একটা নেই আমাদের।
আচ্ছা, আমি এখন ওপেন ফ্লোর ডিসকাশন কিছু করছি না, আমাদের আরো অনেক বক্তা রয়েছেন অনেকক্ষণ ধরে। যদিও এখানে ওপেন ফ্লোর ডিসকাশনের একটা সময় আছে, সেটা আমি বলবো যে আমাদের স্পেশাল গেস্ট এবং আমাদের চেয়ার বলতে চাচ্ছেন, তারা বলবার পরে আমি ওপেন ফ্লোর ডিসকাশন তখন সুযোগ দেব। এবং আপনাদের যদি ধৈর্য থাকে, আমাকে অভ্র বলেছে 2টার মধ্যে শেষ করতে, কিন্তু আপনাদের যদি ধৈর্য থাকে, আমি জানি যে প্রফেসর সোবহান এখানে আরো 2-3 ঘন্টা বসে থাকতে ওনার কোনো আপত্তি হবে না। বাকিরা হয়তো যারা চলে যেতে চান তারা চলে যেতে পারেন, কিন্তু আপনারা আজকে লেখকের সঙ্গে যদি কথাবার্তা বলতে চান আরো, আপনাদের ধৈর্য থাকলে আই এম প্রিটি শিওর প্রফেসর সোবহানেরও সেই সুযোগ থাকবে। আমি জানি অনলাইনে অনেকে যুক্ত আছেন, এবং এখন যদিও বা ওপেন ফ্লোর ডিসকাশনের সময় ছিল, আমরা প্রায় 1.5 ঘন্টা আমাদের প্রায় হাফ এন আওয়ার উই আর রানিং লেট। আমি এখন আমাদের যিনি স্পেশাল গেস্ট ডক্টর কামাল হোসেন, যিনি আমাদের সঙ্গে জুমে যুক্ত হবেন, আমি তাকে বলবো কিছু বলবার জন্য। তিনি সেই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বঙ্গবন্ধুর অনেক কাছের মানুষ ছিলেন। উনি প্রথম আমাদের ল মিনিস্টার ছিলেন, এবং তখনই আমাদের কনস্টিটিউশন হয়, এবং তারপরে উনি ছিলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, এবং যার সময় আমরা ইউএন এর এবং অন্যান্য দেশের সমস্ত যে রেকগনিশন সেটা আমরা পেয়েছি। এখন আমি অনুরোধ করব ডক্টর কামাল হোসেনকে কিছু বলবার জন্য। ফ্লোর ইজ ইয়োর্স, ডক্টর কামাল হোসেন। Thank you very much. I would first of all like to congratulate Rahman on his second volume, which is even more informative than the first, and is not only matter which limits itself to political, to economic dimensions, but there are very perceptive observations on the political difficulties that were having to be faced in building a nation, particularly towards the end of the second volume. He has recounted what is written in his book on the basis of his personal knowledge and participation in the process of changes in which he too was involved. A particularly informative chapter is on the building of the Planning Commission with the Prime Minister in the chair. An important insight reflected in Rehman Sobhan's book is that during the tenure of his membership of the Planning Commission, there was no substitute for executive power in the implementation of policies. So that he explains that the reason for the feelings of frustration as a Planning Commission member is explained by the very structure of the state, where the executive power lies with those who are invested with such power in the cabinet. Rehman Sobhan provides an insider's view of the interaction between professionals like himself and the bureaucracy. This gives him a unique advantage that in writing about the subject of development, he has able to draw upon his professional expertise as an economist, while he is able to share with us insights which he gathered by his very active association with Bangabandhu and with the political processes. So he has a unique advantage which no one else has of writing in the way he has, which not only deals with the economic development issues and their economic bases, but he actually deals with the political developments in the context of which only the economic issues could be properly understood. I therefore think that his 2 volumes have drawn upon an extraordinary advantage that he had of not only being a professional economist, but being someone who was in the confidence of Bangabandhu and other political people, and was involved in the political movement for independence, both in Mujibnagar and even from before that. So that this book will be an invaluable
contribution, not only on the subject that it seems to limit itself to, is that the political economy of nation building, but will have be a very valuable part of of the history of the making of Bangladesh, where the different roles and the different interrelations between those who took part in the freedom movement are very well brought out by someone only he could do, since he was part of both, as I said, the academic world, the university, was one source from which the ideas for about independence emerged, but was also a part of the political processes which enabled him to have brought about an understanding of what was happening in those years about which he has written, and will be we will keenly await his third volume, because I think he is able to provide us with a kind of synthesis of both politics and economics, which is he uniquely is able to do. I therefore once again congratulate him and conclude my observations. অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ডক্টর কামাল হোসেন। আপনি অনেকক্ষণ ধরে শুনেছেন এবং এই আলোচনা আপনার এবং প্রফেসর সোবান এবং বাকিদের মধ্যে নিশ্চয়ই কন্টিনিউ করবে। আমি এখন ফ্লোর আমি আর পরে আমি ওপেন করব। আমি জানি অনলাইনে অনেকে যুক্ত আছেন, অনেকে বলেছেন যে তারা বলতে চান, আমি তাদেরকে পরে সুযোগ দেব। ভারত থেকেও আমি দেখছি শ্রীরাধা দত্ত, প্রবীর দে এবং অনেকেই শুনছেন, কিন্তু অনলাইনে যারা আছেন তারা খুব তারা উসখুস করলেও তারা সেটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমার সামনে যারা বসে আছেন তারা বেশ একটু অসহিষ্ণু হয়ে যাচ্ছেন। অতএব আমি এখন সরি, মাই অ্যাপোলজিস টু পিপল হু আর অনলাইন। আমি তাদেরকে আমাদের চেয়ার সভাপতি অনেকক্ষণ ধরে বসে আছেন এবং তাছাড়া উনি সাধারণত ঘরের বাইর হন না। আমি আজকে খুবই অবাক হলাম যে সাইদুজ্জামান সাহেব আজকে ইন পার্সন এসেছেন। আমি তাকে বলবো, তিনি বলেছেন যে উনি আগে বলেছিলেন 15 মিনিট বলবেন এবং তারপরে বলেছেন উনি 20 মিনিট বলবেন। আমি বলবো যে যদি সাইদুজ্জামান সাহেব চান তাহলে সিপিডি নিশ্চয়ই প্রফেসর সোবহান ইন কনভারসেশন উইথ সাইদুজ্জামান এই বলে মাত্র দুজনের মধ্যে একটা কথোপকথন, যেটা বিদেশে অনেক সময় হয়, তাদের সেই সময়কার স্মৃতি এবং কন্টেস্টেশন যদি থাকে সেটা নিয়ে আমরা আরেকটা আলোচনা করতে পারি উইদাউট দ্য প্রেজেন্স অফ মিডিয়া। কিন্তু আজকে আমি সাইদুজ্জামান সাহেবকে বলবো উনি যদি 15 মিনিটে ওনার বক্তব্যটা দিতে পারেন। ওভার টু ইউ প্রফেসর সাইদুজ্জামান সাহেব। আপনি respected Professor Rehman Sobhan, distinguished speaker যারা আমার আগে কথা বলেছেন, উপস্থিত সুধীমণ্ডলী এবং মিডিয়ার রিপ্রেজেন্টেটিভগণ, আমি বলবো একটু বাংলা ইংরেজি মিলিয়ে বলবো। তো I learned about Rehman Sobhan in September 1957 while I went to the Cambridge University in the UK to study about development administration. Rehman left at the end of 1956, and it was amazing that with him at that time were several distinguished students of Cambridge from South Asia. All of you must be knowing them. First one is Amartya Sen, who was Nobel laureate, Mahbubul Haq, who was chief economist of the Pakistan Planning Commission, later on became a director in the World Bank, then he became Commerce and Finance Minister of Pakistan, and then went back to UNDP to bring out the Human Development Report in 1989,
with substantial support from Amartya Sen and Richard Jolly. And the next was Jagadish Bhagavati, who was Professor Emeritus of Columbia University. I never met him, but I met his wife, Padma Desai in New Delhi. Rahman came to Dhaka University as a teacher in 1997. Sorry, 57. It's 57. I said 97. I apologize. Though he did his schooling in Darjeeling and college education at HSN College, Lahore. He had family connections in India, Pakistan, West Bengal, and East Pakistan, but he decided to settle in the then East Pakistan, Dhaka. I first met Rehman Sobhan in 1961 in Dhaka, in the house of Dr. Kamal Hussain, where I was taken by our common friend Ziaul Haq. In October, at that time I was working as a section officer in the East Pakistan Secretariat. In October 1961, Rahman gave a lecture in Lahore in the context of the Pakistan's second five-year plan and on indivisibility of the national economy of Pakistan. It was widely published, especially in the Dhaka newspaper, the Pakistan Observer, mostly on his recognition of and political exposure related to the two parts of Pakistan. That was disproportionate to his age and academic standing in the Dhaka University, as some paper reported in those days after the lecture came out. This was the beginning of Rehman Sobhan's attention on the political economy of Pakistan. The Indo-Pakistan War of 1965 gave a feeling of helplessness in East Pakistan, and Bangabandhu Sheikh Mujibur Rahman's enunciation of the 6-point program in Lahore in February 1966 emphasized on the need of Swayamta Shashan for East Pakistan, separation of central government's functions with devolution of some important issues of economic management to the provincial governments. Then came the Agartala conspiracy case in 1968, the Roundtable Conference in Lahore, and the rest is history. In the meantime, Yahya Khan took over and announced the important decision of election in the Constituent Assembly in 1970. Rehman Sobhan, Dr. Kamal Hussain, and Professor Nurul Islam helped to prepare the election manifesto, some other leader mentioned it, of the Awami League for the Constituent Assembly election. Dr. Kamal Hussain joined the Awami League. Rehman Sobhan openly identified himself as the advisor of Bangabandhu and Mr. Tajuddin Ahmed. Professor Islam, in spite of holding an official position of Director General of the Pakistan Institute of Development Economics, worked with them. We all know what happened in that election and the move towards Operation Searchlight on March 1971. Rehman Sobhan and Professor Islam, they moved to India and met their friends, Amartya Sen and Ashok Mitra and others. Rahman was appointed a special envoy extraordinaire of the government formed at Mujibnagar to work for support and recognition of the new government in Europe and USA. Professor Islam also went to the USA to work for the Mujibnagar government. I was at that time in Islamabad. After waiting a full year, I escaped with my wife and 2 children from Islamabad on the 31st of December 1972 through the tribal area Khyber Pass and reached Dhaka on January 21, 1973 through Kabul, Delhi, Calcutta with the help of Bangladesh missions and Indian missions. On February 2, 1973, on the desire, request, pressure of Professor Musharraf Hussain and Professor Nurul Islam and Bangabandhu's approval and orders, I was appointed Secretary Ministry of Planning, Secretary Planning Commission and Secretary Economic Affairs Division of the Planning Commission, which had 10 divisions.
I was quite happy as I was the only public servant in a senior position with familiarity and experience in direct negotiation with familiarity and experience. Yeah, in negotiation of foreign aid, foreign exchange policy, exchange rate policy, foreign exchange reserves, and I was an ex-officio alternate governor of the International Monetary Fund. I felt greatly honored to be able to serve the new government of our country in that capacity, as two of my predecessors left the position thinking that their status was compromised. The structure, they were Dr. Rabbani and Dr. Sattar. The structure of the Planning Commission was finalized by the Cabinet Subcommittee formed by Bangabandhu with Mr. Tajuddin Ahmed as the Planning Minister. After 1973 election, Bangabandhu himself took over as the Chairman of the Planning Commission, Minister of Planning Commission of the Planning Minister, with Dr. Nurul Islam as the Deputy Chairman and three other members, Professor Musharraf Hussain, Professor Rehman Sobhan, Anisur Rahman, who was my class fellow from the Dhaka College days. The allocation of business of the Planning Commission was 10 divisions, with this chiefs of the divisions having status of secretary to the government. This you have already heard. The allocation of business of the Planning Commission was, as I said, the team assembled by the Planning Minister and Dr. Nurul Islam were distinguished academicians, distinguished economists, distinguished technical experts, people with administrative ability and experience, people like Dr. S.D. Chaudhary, who was Vice Chancellor of the Agriculture University twice, Dr. Muzaffar Ahmad, Professor of Dhaka University, Dr. A.R. Khan of PID, Dr. Shamsul Islam of Agriculture University, Dr. R.H. Khandekar, and so on. They were all division chiefs with the status of secretary to the government. My responsibilities in the Planning Commission, for which I got tremendous support from the members and division chiefs, were administrative matters of the Ministry of Planning, creating and maintaining harmony between the 10 divisions of the Commission, creating cooperative environment and relationship between Planning Commission and other ministries, negotiation of the pre-liberation debts with the donors, which they claimed they had given to the Pakistan government, and a part of which was spent in East Pakistan, because we needed foreign aid for our new 5-year plan which was coming. This was a major chapter of my public service, because the donors demanded $1,200 million, and I was able to bring it down to $400 million. That is an entire different chapter of my public service career, which I have written in different places. And this was based, I must mention, entirely and basically on Bangabandhu's pragmatism about realistic decisions that he took about accepting some foreign aid which was given during Pakistan's time and which was spent on projects in East Pakistan, and from which the people of Bangladesh were still getting benefit. And then my job was also helping in the preparation of the first 5-year plan with the administrative support to Professor Musharraf Hussain and maintaining a time profile given by the chairman and deputy chairman of the Planning Commission. I was also required to co-chair the Indo-Bangladesh Joint Economic Coordination Committee. I had the opportunity and privilege of working with Rehman Sobhan in the government, in the BIDS board as a board chair member and senior fellow, and now in the Center for Policy Dialogue. I have learned many things from him, especially in institution building, in pleading for justice and equity, and in some policy matters like analyzing the impact of foreign aid and its influence, and also designing fiscal policy. Therefore, I have no hesitation in calling him a friend, a colleague,
and a teacher also, though he is almost 2 years younger to me. Next, let me say that it is a great honor for me to be called chairman of this meeting for launching Professor Rehman Sobhan's book and memoirs, the Untranquil Recollections, this book, From Dawn to Darkness. That's a new title I found, From Dawn to Darkness. We might be tempted to think that this is a standard book launching ceremony in the conventional sense to promote the book, and another is a book, but I must say that Professor Rehman Sobhan does not need any promotion. As I look at it from this, for me, this is an occasion for presenting to our younger and future generation the thoughts and actions of an extraordinary person, of an extraordinary generation to which I, like many of you present here, are proud to belong. It is an occasion to give exposure to our new generation to the dominant theme of Professor Rehman Sobhan's life, which has been his search for equity and justice, reflected in his writings on academic, political, and social issues of our time, and his efforts to social and economic issues, efforts for social and economic issues in the new country of Bangladesh, as exquisitely reflected in his book, all his books, also in this book especially. I would like to call it a celebration of Rehman Sobhan's lifelong achievement, a source of inspiration and knowledge for our future generation. We salute Rehman Sobhan today for the unprecedented wisdom that he has shown in addressing the concerns that have driven his intellectual life, quote and unquote. This could not have been better expressed than in the two words, challenging injustice. In the years after he left the government, the BIDS, Rehman, through his ceaseless writings, lectures, and actions, has come out as the I have only 5 minutes left. I will take more than that. Has come out as the quintessential political economist, to use Amartya Sen's words. His writings on the economic, political, and social issues being out again and again only one bring out only again and again only one theme, that of justice and equity, for which he was fighting since 1961. From this book, it looks like his initial vision has come back a full circle, and he is still fighting as a young man. Rehman's attachment to the excuse me, Bangladesh comes out of the fact that physically and historically he has seen nearest to the injustice. He has been nearest to the injustice and inequity in Bangladesh, and before that in Pakistan also. Rehman's concerns in the most recent years comes out of the book are malfunctioning of the democratic process and male governance, deficiencies in politics and policies, losing control of our development agenda because of corruption, and so on. As early as 1996, he had said, in the context of the then political crisis, that our politicians are like the Bourbons. They learn nothing, they forget nothing. Though the matter and the situation had completely changed when Sheikh Hasina came to head the government after the caretaker government of Justice Habibur Rahman, which ensured a transparent election, and Hasina became the chief minister, the prime minister of Bangladesh. To me, it was the beginning, as revealed in Sheikh Hasina's economic, social, and human development policies, beginning of executing the policies and intentions contained in Bangabandhu's first constitution after Bangladesh became independent, which came out in November 4, 1992, and approved in December by the Assembly in December 1972. It was my feeling that what Hasina wanted to do, as she was telling, was to implementation of the intentions in that
constituent in this constitution prepared by Bangabandhu. Let me add here that the present political picture and events reinforce the belief that Hasina has has been trying to continue the policies of Bangabandhu, which he had reflected in the constitution. As I feel drawn from many analysis by Professor Rehman Sobhan in his book, and regional and global changes today, the society will be waiting anxious to see how the next generation of political leaders and professionals conduct themselves. I say this based on what Rahman has said in his two most recent books, Bangladesh's Permanent Liberation Struggle, and then An Inclusive Democracy for Just Society, Reigniting the Spirit of Liberation Struggle. These are very interesting and very important books you must read. And finally, by CPD's recent celebration of the 50 years of our independence, prospects and retrospect. Before I come to the last part of my speech, I would like to say a few words and this second volume of Rahman's memoirs. Rahman played a critical role in Bangladesh's independent movement, number one, and number two, and in the formulation of post-liberation economic policies of Bangabandhu's government. For these reasons, I consider this differently in many respects from other writers of that period, like The Making of a Nation by Professor Nurul Islam, A Test Case for Development, Just Fallen and Dr. Parkinson, Maudud Ahmad's book, The Era of Sheikh Mujib, S.A. Karim's book on Mujib Rahman, The Triumph and Tragedy, and Dr. Kamal Hossain's books, and finally Dr. Anisur Rahman's book. These are entirely different. This book is entirely different from what has been said in those books. Soon after Bangabandhu was sworn in as the Prime Minister, he called Professor Nurul Islam and Rehman Sobhan to set up the first Bangladesh Planning Commission. Then came in Professor Musharraf Hussain and Dr. Anisur Rahman. Professor Nurul Islam was the Deputy Chairman. Bangladesh Planning Commission was meant to be an institution to formulate and design the social and economic agenda of a nation born through revolution and sacrifice of blood by countless martyrs. These are words from his book, as visualized by Bangabandhu. It was in a war-devastated Bangladesh where none of the political leaders had exposure to running a national government. And as Rahman has said, it was a hollowed-out entrepreneurial sector, hardly any visible national resources and critical institutions for reviving the country from this destructed stage. And for choosing the structural format of the Bangladesh Planning Commission, the new government took lessons from two sources. The Indian model of Jawaharlal Nehru, drawn by P.C. Mahalanobis, a minister as the head of the planning, like D.P. Dhar at that time, and the Pakistan model, where the deputy chairman worked as the economic czar, as Rahman's called him, reporting directly to the president. I had the opportunity to work in the economic affairs division of that setup, dealing with foreign aid, foreign proposals for aid and negotiation and agreement, etc., etc. I have to finish this. In the years that followed, when Rahman and I worked together in the Planning Commission, the Board of BIDS, or on the Board of CPD or Civil Society Movement in 2006, my impression of Rehman Sobhan changed to that of a visionary to a super manager. This is evident from the way he gave leadership to his team and teams in the Planning Commission, turned BIDS in the 80s of the last century into an internationally reputed transition institution. The way he managed the work of 29 task forces in 1991 when Justice Shahabuddin was the president, in less than 3 months
with 300 experts, all from within the country. And the way he has established the CPT as a center of excellence civil society think tank with region and with recognition on the region, in the region and beyond. Finally, I cannot resist the temptation of mentioning one thing. Rehman Sobhan, he was member in charge of energy, industry, infrastructure. And I was secretary planning ministry, planning commission and the ERD. The system that Rehman followed with members of his team, negotiating programs, project, describing their scope, design, cost, implementation agreement, etc. ERD, negotiation with ERD, formal negotiation agreement for the entire requirement of the infrastructure sector, power sector, industrial sector, all those sectors of which Rehman was in charge for the 5-year plan. In just 2 years, everything was complete. From this, finally, let me say that I learned about Rehman Sobhan and no, sorry, I'm just mixing up things. Must bring out what I want to say. Last part of this. Why did I do that? I'm not being able to find my paper where I wrote it. The final, that is about this book. And this, let me say that this book, the period from dawn to darkness, is really fascinating because this is the period which Rehman has described in the last 4 chapters of his book. These are the chapters which was not there in the original draft of this book. These are the re-entry into civilian life, the gathering storm, darkness at noon, last is Bangabandhu, recollections of tranquility. These are the chapters which I do not want to make any comment on because every chapter, every sentence, every page has things which will bring back to our mind what had happened in those 3.5 years, Bangabandhu's period. That is why I want to just refer to one thing, that after the 4 members of the Planning Commission left, Professor Anisur Rahman left first, then left Professor Musharraf Hussain, then Rehman Sobhan, then finally Professor Nurul Islam. The reason was that Bangabandhu was at that time thinking of changing the political system and social and economic management system. The question of Bakshal, the amendment, 4th amendment of the Constitution in December of 1974, and then formation of the Bakshal later on. Many of them were not in support of that or were not here, they had left. But I was still secretary of the Planning Commission and Bangabandhu wanted me to work with him in the Bakshal. That was very, very surprising because I'll just finish in 5 minutes, okay? ওরা তো যাবে, ওরা তো আপনার ইয়ে তো কি বলে মিডিয়ার. But I wanted to read this few pages. বঙ্গবন্ধু যেটা করলেন, the amendment of the constitution, এবং আমাকে একদিন দেখে কিছু কাগজ সই করতে বললেন. আমি পড়ে দেখি যে সে কাগজগুলো ছিল বাকশালের কেন্দ্রীয় কমিটির সদস্য পদে যোগদান সংক্রান্ত. আমি বললাম, আমি তো একজন সরকারি কর্মকর্তা, আমাকে কেন রাজনীতি অঙ্গনে নিয়ে আসতে চান? তিনি বললেন, তোমাকে চাই এই জন্য যে এই যে নতুন সর্বদলীয় পার্টি গঠন করেছি, তাদের সদস্যদের বিশেষ করে কেন্দ্রীয় কমিটির মেম্বারদের বোঝাতে হবে উন্নয়ন কি জিনিস, উন্নয়ন কি করে করতে হয়, বিনিয়োগের সম্পদ দেশ ও বিদেশ কিভাবে নিতে হয়, কিভাবে কত তাড়াতাড়ি স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়, কিভাবে প্রকল্প তৈরি করতে ও বাস্তবায়ন করতে হয়, তাহলে ওরা দেশ সেবার পন্থা সম্বন্ধে জ্ঞাত হবে,
ও আমার প্রত্যাশা মতো দেশ সেবায় নামবে, ক্ষুধা ও দারিদ্র্যের মধ্যে সমাজ গঠন করতে, শোষিতের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। পরবর্তীতে বঙ্গভবনে অনুষ্ঠিত বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠকে আমাকে এই সম্বন্ধে কিছু বলতে আমাকে নির্দেশ দিয়েছিলেন। একদিন আমি বঙ্গবন্ধুকে একা পেয়ে জিজ্ঞেস করেছিলাম, স্যার আপনি এটা কেন করলেন? আপনি তো সারা জীবন ডেমোক্রেটিক সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেমের কথা বলে এসেছেন। তিনি আমাকে বলেছিলেন এইভাবে, দেখে আমাকে 3টা বছর সময় দাও, আমি আমার সংসদীয় গ্রন্থতে আবার ফিরে আসবো, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন। গত 3 বছর অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের দুর্যোগের কারণে মানুষের জন্য তেমন কিছু করতে পারি নাই, এ আমার বড় দুঃখ, এটা আমাকে উনি বলেছিলেন। এবং অতঃপর যেটা হলো, তার যে সেই 75-এর যেটা অ্যাসাসিনেশন, যেটার সম্বন্ধে রহমানের এই বইতে আছে, there was very interesting thing there that was happening. In that, on the 14th evening, there was a dinner in the ambassador of America's house, and 2 persons who were working for Bangabandhu, Mr. Rahim and Dr. Sattar, they were present in that dinner. They knew what was coming. This is something which has come out very eloquently in Rahman's this present book, and I enjoyed it so much. Not only that, I suffered in my mind so much that I cannot describe. The 3.5 years of my career, public servant, as with Bangabandhu, that is the best part of my public service in the 34-35 years. And I must add here that I had the privilege as Secretary Planning of working very closely with all the heads of governments of Bangladesh, Bangabandhu, then Khandakar Mushtaq, then Ziaur Rahman, and also Ershad. With all of them, I could see what they wanted to do, or what they did not want to do. And I gave them some advice, and I must say that some of them accepted my advice. I just want to mention 1 or 2 things. Now, when I was at the end of 75, the beginning of 76, I was appointed Finance Secretary by Ziaur Rahman. And he was the Finance Minister. Ziaur Rahman was the Finance Minister. And he asked me to write a draft of the budget speech. I wrote a budget speech and gave it to him. And along with that, I gave him the red-covered hard book of budget lectures of Mr. Tajuddin for the previous 2 years. And Ziaur Rahman told me, interestingly, that you see, by pointing to Mr. Tajuddin's name, you see, but for this man, we would not have been independent today. And this is something which is very, very important to know. Most people don't know that. Then I asked him about one thing, that please do one thing. Please do not make the military budget larger than the education budget. He accepted my request. Next, when Mushtaq was the president, I one day asked him, sir, would you like to recall Professor Nurul Islam to your cabinet? He said, কেন উনি আসবে? উনি পৃথিবীর একজন বিখ্যাত অর্থনীতিবিদ, তাকে দিয়ে আপনারা কাজ করালেন না, আপনি ওখানে সমাজতন্ত্র নিয়ে আসলেন, এই তন্ত্র নিয়ে আসলেন, ওই তন্ত্র নিয়ে আসলেন, কেন ওনারা আসবে? ওনারা আসবেন না, কিছুতেই আসবেন না, আমি জানি উনি আসবেন না। Yeah, then the next was Irshad. I told him, well, this is the last thing I am going to say. I was able to persuade Irshad to go to Bangabandhu's Mazar in Tungipara. I told him that if you want to do politics, as you are saying, you must go there, it will benefit you, it will not harm you. Several ministers opposed that. I said, I stick to my advice, it is for you to take the decision. And you will be surprised to see that Irshad listened to my advice and he went to Tungipara to visit Bangabandhu's Mazar and give some flowers there. Now, these are interesting things
that I had wanted to say, but because of the time, it is not possible. I must say finally that this book is the best of Rehman Sobhan that I have seen, especially I have read, especially from the last chapter, 4 chapters I mentioned. From door to door. অনেক ধন্যবাদ। এই বলে আমি শেষ করতে যাচ্ছি। আমি দুঃখিত যে আমি অনেক বেশি টাইম নিয়েছি, আপনাদের অনেকের চেয়ে বেশি নিয়েছি। হ্যাঁ, আপনি আধা ঘন্টা সময় নিয়েছেন, কিন্তু আমরা আরো আরেকদিন আমি যেটা বলেছি যে আসলে সবাইকে সময় দেওয়া যাচ্ছে না এবং সবারই অনেক কিছু যে জানা আছে, এবং সেই জন্য আমি যেটা আগে প্রপোজ করেছিলাম যে আপনি এবং প্রফেসর সোবহান সেই সময় ছিলেন এবং হয়তো বা আপনাদের দুজনকে নিয়ে আমরা একটা আলোচনা সভা করতে পারি, জাস্ট ওই প্ল্যানিং কমিশনটা নিয়ে, সেটা আরেক দিনের ব্যাপার। এখন আমি দেখছি সাংবাদিকদের খুব তাড়াতাড়ি কাজ করতে হয়, কারো যদি প্রশ্ন থাকে তাহলে তারা প্রশ্নগুলা করে ফেলুন, আর তারপরে প্রফেসর সোবহান সেটার উত্তর আমি জানি উনি সংক্ষেপে দেবেন। হ্যাঁ, প্রশ্ন। পেয়েছি এবং পড়েছি উতল সময়, যেটা বাংলা। আমি মাশরুর শাকিল, সিনিয়র রিপোর্টার চ্যানেল আই এর। এটা দ্বিতীয় বইটা আমরা পেয়েছি। এখানে দুইজন রিভিউয়ার, ম্যাডাম এবং মাহফুজা নাম, দুইজনই বলেছেন যে বইয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ যে তখনও যে মানে পলিসি নেওয়ার ক্ষেত্রে যে মেনি এক ধরনের, তা এখনো আছে। সেটি আমাদের যে কোনো প্রবলেম হলেই একটা পলিসি নিয়ে নেন আমাদের ব্যুরোক্রেটরা, কিন্তু পলিসি বাস্তবায়ন বা পলিসি ইভ্যালুয়েশনের কোনো কিছু আমরা খুব বেশি দেখি না, এবং তার প্রভাব আমরা আমাদের উন্নয়ন ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখি। এবং এই বইটির মধ্যে সেটি আছে, যেখানে বলা হয়েছে ব্যুরোক্রেসি, পলিটিশিয়ান এবং একাডেমিশিয়ানদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব ছিল, এখনো আছে, এবং সবকিছুর জন্য তখন বঙ্গবন্ধুর কাছে যেতে হচ্ছিল, এবং শেষ পর্যন্ত তার ফলাফল কি হয়েছে আমরা দেখেছি। ইন দ্যাট কনটেক্সট যদি এই সময়টাকে ইভ্যালুয়েট করি, আমরা এই সময় একটা গুরুত্বপূর্ণ আলোচনা এবং বর্তমান সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম একটা সমালোচনা আছে গভর্নমেন্টের, যে সবকিছুর জন্য বর্তমান প্রধানমন্ত্রীর কাছে যেতে হয়, এবং এক ধরনের ব্যুরোক্রেটিক অটোক্রেসি এই সময়েও আছে বলে বলা হচ্ছে, এবং যেখানে পলিটিক্স ইজ গোয়িং টু মাইনাস হয়ে যাচ্ছে বলা হচ্ছে, এবং পলিটিক্স দুর্বল হচ্ছে। সেই জায়গা থেকে বর্তমান সরকার স্যার যদি একটু ইভ্যালুয়েট করেন ইন দ্যাট কনটেক্সট, যে বর্তমান প্রেজেন্ট কনটেক্সট যদি ইভ্যালুয়েট করেন, আমরা আপনি কিভাবে দেখেন? থ্যাংক ইউ। ধন্যবাদ। আমার নাম মাসুম বিল্লাহ, আমি দৈনিক শেয়ার বীজ পত্রিকায় কাজ করি। এই বইটার 56 নম্বর পৃষ্ঠায় একটি প্যারা আছে, তার হেডলাইনটা হলো দ্য ড্রামা অফ অ্যাপয়েন্টিং দ্য সেক্রেটারি অফ দ্য মিনিস্ট্রি অফ প্ল্যানিং। এবং সেই ওই জায়গায় স্যার উল্লেখ করেছেন যে ওই সময় থেকে এক ধরনের আমলাতন্ত্রের সঙ্গে একাডেমিশিয়ান যারা ছিলেন প্ল্যানিং কমিশনের নেতৃত্বে, তাদের ভিতরে এক ধরনের অস্বস্তি দেখা দেয়। কারণ যারা প্ল্যানিং কমিশনের মেম্বার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, তারা যারা ব্রোক্রেসিতে যারা ছিলেন তাদের চেয়ে বয়সে কিছুটা জুনিয়র ছিলেন, ফলে যারা ইউনিভার্সিটিতে তাদের সিনিয়র ছিলেন একাডেমিক লাইফে বা ছাত্র হিসেবে, পরবর্তীতে আমলাদেরকে যখন তাদের জুনিয়রদের আন্ডারে কাজ করতে হয়েছিল, তখন তারা অনেক অস্বস্তি বোধ করেছেন, এবং তখন থেকে তারা নানাভাবে এই বিষয়টা হেড অফ দ্য গভর্নমেন্টের কাছে গিয়েছেন। এবং সেই সময় থেকে নানান ধরনের ন্যারেটিভস, এক ধরনের ন্যারেটিভস আমাদের দেশে তৈরি হয়েছে যে যারা একাডেমিশিয়ান ছিলেন তারা ওই সময় দেশকে ডিপ্রাইভ করে তারা না নিজেদের স্বার্থ দেখে দেশ ছেড়ে চলে গিয়েছেন। বিশেষ করে প্রফেসর নুরুল ইসলাম স্যার, উনি তখন এফএ হতে চলে যান। তো এই ধরনের একটা ন্যারেটিভ আমাদের আমলাতন্ত্রের মধ্যে এখনো আছে। আমরা যেহেতু সেক্রেটারিয়েটে যাই বা প্ল্যানিং কমিশনে কাজ করি, এই ধরনের ন্যারেটিভ, এটা স্যার যেটা মানে ঝেড়ে কাশার বিষয়টা, প্রফেসর নুরুল ইসলাম স্যার তার দ্য জার্নি অফ মাই লাইফ অ্যান্ড ওডিসি দ্য জার্নি অফ মাই লাইফ বইয়ে লিখেছেন, কিন্তু এত ক্লিয়ারলি লিখেননি। উনি অনেকটা ভাষায় লিখেছেন, এত ক্লিয়ারলি লিখতে চাননি স্যার যেটা উল্লেখ করেছেন। তো ওই বিষয়টা কিন্তু স্যার, সেই লেগাসিটা এখনো আমাদের আমলাতন্ত্রের মধ্যে আছে, এবং এক ধরনের মিসট্রাস্ট বা এক ধরনের ন্যারেটিভ ওই সময় যারা একাডেমিশিয়ান ছিলেন তাদের সম্পর্কে তৈরি হয়েছে। তো এই ট্যাবুটা আসলে ভাঙা উচিত, এবং এই বইটা পড়লে হয়তো বা সেটা ক্লিয়ার হবে। তো স্যার, এখন আমরা যে সিচুয়েশনটা দেখছি,
যে আপনাদের সময় আপনারা যে অবজারভেশন দেখেছেন, তাই প্ল্যানিং কমিশনকে এখন আপনি কিভাবে ইভ্যালুয়েট করবেন? আপনাদের সময় 10টি বিভাগ ছিল, এখন 6টি, এবং আপনাদের সময় যারা ছিলেন তাদের মেম্বারদের স্ট্যাটাস ছিল স্টেট মিনিস্টার, এখন সেটা একদম সেক্রেটারি, এবং তাও সেটা জুনিয়র সেক্রেটারিদেরকে দেওয়া হয়। তাহলে সেই প্ল্যানিং কমিশনের গুরুত্বটা এখন আছে কিনা, বা এখন থাকা না থাকা একই কথা কিনা? ধন্যবাদ স্যার। দেন আমি যারা অনলাইনে আছেন, আই এম ভেরি সরি, আমি সব তাদেরকে ইগনোর করাটা অনেক সোজা। আমি তাদের কোনো প্রশ্ন থাকলে তারা ইমেল করে জানালে প্রফেসর সোভান লম্বা একটা উত্তর দিয়ে দেবে। আমি অনলাইন থেকে আর কোনো প্রশ্ন এখন নেব না। প্রফেসর সোভান যে দুটো প্রশ্ন এসছে এবং আর কমেন্টেটরদের যা আছে, যদি খুব সংক্ষেপে বলতে চান, তারপরে আমি এটা মিটিং ক্লোজ করে দেব। তার মানে এই নয় যারা থাকতে চায়, ওনার সঙ্গে কথা বলতে চায়, তারা ইনফরমালি কথা বলতে পারবে না, দে ক্যান টক টু হিম। আচ্ছা, প্রফেসর সোভান। First question to relationship with the bureaucracy and এখন তো এইরকম কন্ট্রাডিকশন তো নাই, বিকজ একাডেমিক তো সরকার তো নয়। ও সরি, এখন তো একাডেমিক তো সরকারের সঙ্গে যুক্ত নাই। বেসিকলি everything is now in the hands of the bureaucracy. বাইরে থেকে একাডেমিক্স মাঝে মাঝে কনসালটেন্টের মধ্যে নিয়ে আসে, and they are made many consultants are used very actively. BIDS থেকে, PRI থেকে সরকারের অ্যাডভাইস দিচ্ছে, and they are taking it in some cases ওই প্ল্যানের মধ্যে ইনকর্পোরেট করছে, এইরকম ব্যবহার করছে। বাট এইরকম যে contradiction থাকতো, it only arises when you bring in people from outside into the government, and then a relationship has to be worked out. মূল কথা মনে রাখতে হবে কি all the bureaucrats came from the Pakistani tradition. তো আইয়ুব মহলের যে এখন অভিজ্ঞতা ছিল, it was very clear. একটা সরকার ছিল, পলিটিশিয়ানস ছিল, পার্লামেন্ট ছিল, they were nothing. Ayub Khan ran the government with the bureaucrats. The most powerful people in Pakistan in those days were the secretaries to the government. Amir log to ek level chilo, but they were out of that. But the real power were the secretaries. No Bangladeshi can imagine, because eta post Bangladesh ei rokom ক্ষমতা কখনো হলো না। There they were gods, quite literally. And even a joint secretary একটু বড় লোক ছিল। আজকাল তো you will pass a joint secretary in the street and you will not even know who he is. ওই সময় তো joint secretary আসে তো ওনাকে সালাম করতে হলো। So that tradition was inherited by these people, but in post-independent Bangladesh, যেখানে বঙ্গবন্ধু ছিলেন, and you had a political government, that authority could never be given to the bureaucracy. তো এই যে টেনশন ছিল, এইটার উপরে সমস্যা হলো। There was an expectation that পাকিস্তানের যে অভিজ্ঞতা ছিল, that will be passed on to us, but that did not happen. Problem তো এখানে হলো। As far as your question is concerned, তুমি তো একটা কমেন্ট করেছো মোটামুটি, as far as I can see. হ্যাঁ, আচ্ছা, তো প্রশ্ন স্পেসিফিকলি কি ছিল? না, এখন তো প্ল্যানিং কমিশন তো বেসিকলি, ইনফ্যাক্ট প্ল্যানিং উঠে গেছে আজকাল, বিকজ দ্য নোশন দ্যাট একটা প্ল্যানিং সিস্টেমের মধ্যে you are going to plan the direction of the economy, ওইটা তো একটা ঐতিহাসিক জিনিস। এখন তো যে UN এ একটা সিস্টেম আছে, where I was a member, where Saeed-uz-Zaman, Wahiduddin Mahmood Nurul Islam, and now my colleague Debopriyo is a member. It was called the Committee for Development Planning. They got some of the top economists in the world to give advice to the UN. এখন word planning উঠে গেছে United Nations. It is now known as the UN Committee for Development Policy. So same with Bangladesh.
planning generally has retreated. What a planning commission does is উনি একটা প্ল্যান তৈয়ার করছে, উনি কয়েকটা প্রজেক্ট ইভ্যালুয়েট করছে, but they don't really have any major role in policy making anymore. And the main power is now with the Ministry of Finance. এটা তোমাকে মনে রাখতে হবে। প্ল্যান করছে, এইটা তো আছে। That's the main responsibility is preparation of the plan. And they're doing a perfectly good job on that. They're preparing the plan. ওই বাইরে থেকে এক্সপার্টিজ নিয়ে আসে, ওনার তো নিজের অত প্রফেশনাল স্টাফ তো নাই, তো a lot of the plan making ওই BIDS, PRI expertise এইসব ব্যবহার করে তৈয়ার হচ্ছে। Also foreign consultant. And foreign consultant বি নিয়ে আসছেন, but মূল কথা হচ্ছে that the main balance of policy making is now with the Ministry of Finance, and it is not just in Bangladesh. সব দেশেই হচ্ছে, ইন্ডিয়া বি এইরকম পরিবর্তন করেছে এখানে। এটা পোস্ট আজকাল তো যেখানে মার্কেট ইকোনমির উপরে অনেক এমফোসিস আছে, তো মার্কেট ইকোনমি এর পরিবেশের মধ্যে তো কোনো সুযোগ নাই that you will actually put any emphasis on the plan. ওইটা মূল কথা আছে। তো এটা একটু কনটেক্সট চেঞ্জ হয়ে গেছে। স্যার আরেকটা পয়েন্ট যেটা স্যার আপনি যেটা বললেন লাস্টে স্যার, যে তখন তো স্যার স্টেট ওন্ড মানে সেক্টরটাই ছিল ডমিনেন্ট, সো সেন্ট্রালাইজ প্ল্যানিং এর তো তখন একটা স্যার দরকার হয়েছিল বিকজ অফ দ্য নেচার অফ দ্য ইকোনমি। নাও দ্য 5-year plans or annual development plans are more indicative. No, that's I still think that the public sector should have the commanding heights to decide কোন সেক্টরে কি হবে, কোনগুলো গভর্নমেন্টের থাকবে, কোনগুলো প্রাইভেট সেক্টরে থাকবে, কোনগুলো পিপিপি তে থাকবে। গভর্নমেন্ট শুড স্টিল have the commanding heights. But আজকাল তো ওইটাতে সব চেঞ্জ হয়ে গেছে। Can I just have the last word? যদি প্রফেসর সোবহানের আর কিছু বলবার আছে? No, I'll just say, but I'd like to thank all my discussants who have all been, as I said, they've made very insightful comments, but overly generous as in the case, and thank you very much for that. These were very, I mean, it isn't that you made casual things, you have read the works and you have taken it seriously. I hope now more people will read it. And at one point, I think after enough people have read it, then we can have a more intensive discussion of the subject matter of the book and the issues raised in it. So after that, let us see. Thank you very much. তুমি সব কষ্ট করে এসেছো। রোজা সময়, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি শুধু কথা না বাড়িয়ে শুধু একটাই বলবো যে যারাই বইটা পড়েছেন কিংবা যদি প্রফেসর সোবহানকে কাছের থেকে কিছু জানতে চান, প্লিজ সেন্ড অ্যান ইমেল। ওনাকে ইমেল করলে এবং ওনাকে প্রশ্ন কিংবা ইন্টারভিউ করতে চাইলে প্রশ্নগুলা পাঠিয়ে দিলে তারপরে উনি সেটার জবাব সবসময় দেন। এবং এই বইটার উপরে যদি আরো বিস্তারিত আলোচনা কেউ করতে চান কিংবা ওনার একটা ইন্টারভিউ নিতে চান, আপনারা দয়া করে ইমেল করবেন এবং তখন উনি ওটার উত্তর দেবেন। এবং আমি আশা করছি যে যারা রিভিউয়ার ছিল তারা রিভিউ পাবলিশ করবে, সবাই বইটি পড়বে এবং এটা নিয়ে ভবিষ্যতে আরো গভীরভাবে আলোচনা করা যাবে। এবং যাদেরকে আমি সংক্ষেপে বলতে বলেছি এবং আমাদের আজকে সভাপতি যাকে আমি বারে বারে থামিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং যারা অনলাইনে যুক্ত ছিলেন, প্রশ্ন করতেও চেয়েছেন, তাদের সময় দিতে পারিনি, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং আজকের মতন এই আলোচনা সবার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। Okay, thank you, Said. All right, thank you.